হুম, লিখো। স্যার, বলো। স্যার বলছি যে এই চ্যাপ্টারটার ক্লাস রেকর্ডিং গুলো একটু দিতে পারবেন? মানে আমি আমাকে স্যার এখনো জয়েন্ট করাননি। স্যার বলেছেন যে মার্চ মাস থেকে যে ব্যাচটা শুরু হবে ওটাতে জয়েন্ট করাবেন। তো আমি ২ দিন ক্লাস করেছি স্যার আপনার। কিন্তু এই চ্যাপ্টারটা মানে মাঝে, মাঝে বাদ যাচ্ছে, তো আমি হয়তো জানছি না যে কবে, কবে ক্লাস থাকছে। একটু যদি দেন তো খুব ভালো হয়। দেখো, ব্যাপারটা যে তুমি যদি অ্যাডমিশন নিয়ে নাও তো রেকর্ডিং তো পেয়ে যাবে। তুমি যখনই অ্যাডমিশন নিবে পুরোনো যত ক্লাস হয়েছে আমার সবকিছু রেকর্ডিং পেয়ে যাবে তুমি। ঠিক আছে? তো ওটা নিয়ে তোমার চাপ নিতে হবে না। তুমি অ্যাডমিশন স্যারকে বলো যে আমার অ্যাডমিশনটা তাড়াতাড়ি করে দিতে। তাহলে তুমি যেগুলো ক্লাস মিস হয়ে গেছে ওগুলো ক্লাস করে নিতে পারো সবগুলো। বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে স্যার পারলে? বলেছেন যে মার্চের নিউ ব্যাচটা হ্যাঁ, তো ঠিক আছে, চাপ নেই তোমাদের। যেটুকু এক দুটো ক্লাস যদি ছুটে থাকে তো পরে দেখে নিবে, ওটা চাপ নেই। এখন স্যার যখন তোমাকে একদম মানে অফিসিয়ালি জয়েন করিয়ে দিবে তখন তুমি সবগুলো লেকচার দেখতে পেয়ে যাবে ইউটিউবে। যেগুলো রেকর্ডিং রেকর্ডিং আমি আপলোড করে রাখা আছে। যারা ব্যাচে পড়ে, যাদের ক্লাস মিস হয় তারা রেকর্ডিং গুলো দেখে। ঠিক আছে? তো তুমি দেখতে পেয়ে যাবে তখন, চাপ নেই। আপাতত তুমি তোমাদের নোট পেয়েছো যে এই দুটো ক্লাস ঠিক মিস আছে হয়েছে স্যার। ওদের? হ্যাঁ, যে দুটো ক্লাস নোট ওগুলো নোট থেকে পড়ে নাও। ও, না স্যার, আগের ক্লাসটা পাইনি, কিন্তু এই চ্যাপ্টারটা থেকে ১ম ক্লাসটা পেয়েছি। হ্যাঁ এর হ্যাঁ, আগের দিনের ক্লাসটা পাইনি। হ্যাঁ, যেসব ক্লাসগুলো তোমাদের ডেমো আছে ওই সব ক্লাসগুলো পাবা। যেসব ক্লাসগুলো তোমার পেড ব্যাচের ক্লাস ওইগুলো তো আর পাবে না, না। তখন তোমাকে অ্যাডমিশন নিতে হবে। তো ওই ক্লাসগুলো তোমার যখন তুমি অ্যাডমিশন হয়ে যাবে তখন দেখতে পেয়ে যাবে। চাপ নিও না। ঠিক আছে? তাহলে লিখো ভ্রূণ। ঠিক আছে স্যার। ভ্রূণ তত্ত্ব গঠিত লিখে নাও। ভ্রূণ তত্ত্ব গঠিত প্রমাণ। স্যার, আজকে কি ডেমো ক্লাস হচ্ছে নাকি স্যার? ক্লাসই আছে তোমাদের, সবাই এতজন জয়েন আছে। ভ্রূণ তত্ত্ব গঠিত প্রমাণ। আজকে কারা কারা প্রথম ক্লাস করছো আমার, যারা কোনোদিন করনি আমার ক্লাস? কেউ আছো এরকম? তাদেরকে আমি নিজের পরিচয়টা দিয়ে নিই। তোমাদের বায়োলজি টিচার মানে লাইফ সায়েন্স টিচার আমি। ঠিক আছে? তো হ্যাঁ, অনেকেই করছো নতুন। তো আমি তোমাদের লাইফ সায়েন্সের টিচার। তো লাইফ সায়েন্স পড়াচ্ছি আমি তোমাদেরকে এনএম এর জন্য। আমার নাম হচ্ছে প্রতিম প্রামাণিক। ঠিক আছে? আমি এমবিবিএস সেকেন্ড ইয়ার স্টুডেন্ট এমবিবিএস এর। তো তোমাদের অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারটা চলছে, তার লাস্ট ক্লাস আজকে। ঠিক আছে? আজকে আমরা অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারটা শেষ করে দেবো। তো এবার আজকে পড়বো আমরা হচ্ছে ভ্রূণ তত্ত্ব গঠিত প্রমাণটা। ঠিক আছে? চলো লিখো সবাই। ভ্রূণ তত্ত্ব গঠিত প্রমাণ। তাহলে আমরা দেখলাম আগের দিন, কি দেখলাম আগের দিন? দেখলাম যে জীবাশ্ম গঠিত প্রমাণ ছিল। দেন তুলনামূলক শারীরিক স্থান ছিল। ওখানে জীবাশ্ম গঠিত প্রমাণে আমরা দেখলাম জীবাশ্মের ভিতরে কম্পেয়ার করলাম ঘোড়ার জীবাশ্ম, এসব জীবাশ্ম। দেন আমরা তুলনামূলক শারীরিক স্থানে দেখলাম শারীর আমাদের স্যার, দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না? বাকিটা হ্যাঁ দেখতে পাচ্ছ তো? স্যার, এবার বাকিটা? দেখা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ ঠিকই আছে। স্যার, দেখতে পাচ্ছি তো। ঠিক আছে, স্যার, ঠিক আছে। দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে দেখতে পাচ্ছেন না সে visual হয়ে গেল। ঠিক আছে? বাকি সব মিউট করে রাখো। ঠিক আছে? কোনো অসুবিধা না হলে আনমিউট করবে না নিজেকে। তো তো দেখো, আনমিউট, নিজেকে মিউট করে দাও, মিউট করে দাও। তো হুম, তো লিখো যে আমাদের যে দেখলাম প্রথমে প্রমাণ জীবাশ্ম গঠিত প্রমাণ দেখলাম। দেন আমরা দেখলাম হচ্ছে তুলনামূলক শারীরিক স্থান। দেন আমরা দেখবো এখন হচ্ছে ভ্রূণ তত্ত্ব গঠিত প্রমাণ। এটাতে আমরা কি বলি বলো? ভ্রূণ তত্ত্ব গঠিত প্রমাণে যে মানুষের, আমরা দেখলাম তো মাছ, মাছ থেকে সরীসৃপ, সরীসৃপ মানে মাছ থেকে উভচর, উভচর থেকে সরীসৃপ, স্তন্যপায়ী ভাবে এসছে। তো এই তত্ত্বটাতে বলা হয় যে আমাদের যে ভ্রূণগুলো আছে সেই ভ্রূণগুলো হচ্ছে মোটামুটি একই রকম ভাবে দেখতে হয়। ঠিক আছে? এটা মানে ভ্রূণ তত্ত্ব গঠিত প্রমাণের সংজ্ঞাটা একটু আলাদা রকম, কিন্তু আমি মেন কথাটা বলে দিচ্ছি তোমাদের। এই তত্ত্বটার মেন হচ্ছে যে আমাদের ভ্রূণগুলো দেখতে একই রকম হয়। ঠিক আছে? তো তোমাদের একটা ছবি দেখায়, ছবি দেখালে বুঝতে পেরে যাবে। চলো। সহজ জিনিস, বেশি জটিল করার চেষ্টা করবে না। সহজ ব্যাপার, এমনি এমনি হয়ে যাবে। তো এখানে একটা ছবি দেখো তোমরা।
এক সেকেন্ড। দেখতে পাচ্ছ ছবি সবাই? এটা হচ্ছে তোমাদের ছবি। তাহলে এই ছবিটাতে দেখো, এই ছবিটাতে কি হচ্ছে, আমাদের বিভিন্ন রকমের সবগুলো আলোচনা করা হয়েছে যে মাছ, ব্যাঙ, কচ্ছপ, এগুলো বিভিন্ন প্রাণীদের ভ্রূণের পাশাপাশি ছবি দেওয়া আছে। তো এখানে আমাদের ছবিতে দেখা যাচ্ছে কি, দেখো সবগুলোর যে বাচ্চা হওয়ার পরে মানে জন্ম হওয়ার পরে সবগুলো দেখতে একরকম না আলাদা আলাদা আলাদা। এই যে দেখো মানুষ দেখতে এরকম হবে, পাখি দেখতে এরকম হবে, কচ্ছপ দেখতে এরকম হবে, ব্যাঙ দেখতে এরকম হবে, আর মাছ দেখতে এরকম। সবগুলোর যখন জন্ম হবে, জন্ম হওয়ার পরে সব আলাদা আলাদা দেখতে। কিন্তু যে প্রথম গুলো দেখতে পাচ্ছ ভ্রূণের যে প্রথম প্রথম দশাটা, সবগুলো দেখতে মোটামুটি একই রকম না? দেখো তো সবাই, সবগুলো দেখতে মোটামুটি একই রকমই। তাহলে এই যে আমরা একই রকম হ্যাঁ দেখতে স্যার। হ্যাঁ, তো একই রকম দেখতে সবগুলো দেখতে ভ্রূণগুলো যে একই রকম, এটাকে বলা হয় যে এখান থেকে প্রমাণ হচ্ছে যে আমাদের একটা জিনিস থেকে সবগুলো সৃষ্টি হয়েছে। ঠিক আছে? তো আমরা পড়ছি না বিবর্তন বা ওই ব্যক্তি যে একটা জিনিস থেকে আস্তে আস্তে সবগুলো সৃষ্টি হয়েছে। তো এটা হচ্ছে তার প্রমাণ যে যদি একটা জিনিস থেকে সৃষ্টি না হতো তাহলে কি হতো বলো? তাদের একই পূর্বপুরুষ থাকতো না। তাহলে একই পূর্বপুরুষ যদি না থাকতো তাদের তাহলে ভ্রূণও সেম সেম হতো না। তো ভ্রূণ যেহেতু একই রকম দেখতে, এখান থেকে প্রমাণ হচ্ছে যে তাদের পূর্বপুরুষ হচ্ছে একই রকম। ঠিক আছে? তো লিখো সবাই, সবাই লিখো। আমরা দেখে নিলাম ব্যাপারটা কি, এবার হচ্ছে আমরা লিখবো। আচ্ছা, আজকে ডেটটা লিখে দিই, ডেটটা লিখে দিই না। আজকে ডেট হচ্ছে 22/2/25। হুম, তাহলে হুম, সবাই লিখো। Just কিছু কিছু হবে না, ছোট 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 তোমার লিখো, লিখে তোমাদের next করে দেবো। বেশি কিছু লিখালে গোলমাল হবে তোমাদের। তাহলে এখানে লিখো সবাই যে নিষিক্ত ডিম্বাণু থেকে কি হচ্ছে বলো? নিষিক্ত ডিম্বাণু থেকে মানে আমাদের নিষেক ঘটার পরে যে ডিম্বাণুটা হচ্ছে, ডিম্বাণু থেকে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটলো। তো নিষিক্ত ডিম্বাণু থেকে কি হচ্ছে, পরিস্ফুরণের মাধ্যমে। পরিস্ফুরণ মানে কি, যে ভ্রূণ থেকে আমাদের মানে ডিম্বাণু জাইগোট থেকে আমাদের একটা নতুন জীব তৈরির যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা পরিস্ফুরণ বলছি। তাহলে নিষিক্ত ডিম্বাণু থেকে পরিস্ফুরণের মাধ্যমে প্রাণী বা উদ্ভিদ প্রাণী বা উদ্ভিদ প্রাণী বা উদ্ভিদ গঠিত হওয়াকে গঠিত হওয়াকে কি বলা হয়? আমরা পয়েন্ট লিখলাম উপরে ভ্রূণ তত্ত্ব, তাই না? তো গঠিত হওয়াকে কি বলছে? ভ্রূণ তত্ত্ব। ইংরেজি যেটাকে বলে এমব্রিওলজি। ঠিক আছে? আমাদের এমবিবিএস এ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেক জায়গাতেই এমব্রিওলজি পড়তে হয়, ফার্স্ট ইয়ারে পড়তে হয়, ফার্স্ট ইয়ার আমরা পড়েছিলাম। তাহলে ভ্রূণ তত্ত্ব বা এমব্রায়োলজি বলে। ঠিক আছে? এমব্রায়োলজি বলে। এটা গেল ভ্রূণ তত্ত্বের সংজ্ঞা। তাহলে এখানে আমরা কি আলোচনা করলাম বলো? তাহলে দেখলাম যে সবগুলো দেখতে একই রকম। তাহলে লিখো সবাই। তাহলে মেনলি কে বিজ্ঞানী, কোন বিজ্ঞানী করে আমাদের ভ্রূণ তত্ত্ব নিয়ে গবেষণা করেন? তো লিখে নাও সবাই বিজ্ঞানীর নাম, ইম্পর্টেন্ট। বিজ্ঞানী ভন বিয়ার। লিখো বিজ্ঞানী ভন বিয়ার ভ্রূণ তত্ত্ব নিয়ে গবেষণা করেন। ঠিক আছে? ভ্রূণ তত্ত্ব নিয়ে গবেষণা করেন। তাহলে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট গেল। কোন বিজ্ঞানী আলোচনা করেন? বিজ্ঞানী ভন বিয়ার। ঠিক আছে? তাহলে নেক্সট লিখো হচ্ছে আরেকটা জিনিস লিখো যে একটা একটা বিখ্যাত সূত্র আছে, সূত্রটাকে বলা হয় হেকেলের বায়োজেনেটিক সূত্র। ঠিক আছে? তো লিখো সবাই। তাহলে এখানে পয়েন্ট দাও সবাই। হেকেলের, এখানে পয়েন্ট দাও বায়োজেনেটিক সূত্র।
বায়োজেনেটিক সূত্র। জিনিসটা কি? বায়োজেনেটিক সূত্রতে বলা হচ্ছে, আমাদের একটা কে দিয়েছিল প্রথম, সবারই ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কে দিয়েছিল, তো লিখো বিজ্ঞানী আর্নস্ট হেকেল। বিজ্ঞানী আর্নস্ট হেকেল। আর্নস্ট হেকেল পরীক্ষাতে খুব আসে, ঠিক আছে? হেকেল আবিষ্কার করেন, ঠিক আছে? এবার সূত্রটা কি? সূত্রটা লিখে নাও সবাই, সূত্রটা কি জিনিস। তাহলে বিজ্ঞানী আর্নস্ট হেকেল কি করেছিল, বেশি কিছু জানা দরকার নেই তোমাদের এটা, ঠিক আছে? জাস্ট সূত্রটা মুখস্থ করবে। আর এটা পরবর্তী যে তোমাদের মেন আরো এটা বুঝিয়ে সূত্রটা বুঝানোর কাজ 11 টুয়েলভে করানো হবে। তোমাদের লেভেলে লাগবে, তোমাদের লেভেলে জাস্ট বলবে যে বায়োজেনেটিক সূত্রটা কে আবিষ্কার করেন। আর হয়তো বলে দিতে পারেন যে ব্যক্তিজনই জীবজনীকে পুনরাবৃত্ত করেন, এটা কে বলেছিলেন, ব্যাস এটুকুই কোশ্চেন আসবে তোমাদের, এর থেকে বেশি কোশ্চেন আসবে না। লিখে নাও বায়োজেনেটিক সূত্রটা কি, লিখো সবাই। ব্যক্তিজনই জীবজনীকে পুনরাবৃত্তি করে। এবার এটা তোমাদের লাগবে না, তো আমি হালকা করে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। একটু আগে ছবিটা দেখতে গিয়ে যেটা আমরা বললাম না, সেটাই আমি বলছি এখন, ঠিক আছে? ওটাই ওই সেম জিনিসটাই বলছি, সেই জিনিসটাই হবে, ঠিক আছে? তো এটা ইংরেজিটা খুব পপুলার, যেরকম সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কথাটা পপুলার, সেরকম এই লেখাটাও খুব পপুলার। লিখে নাও অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। তাহলে ব্যক্তিজনই জীবজনীকে পুনরাবৃত্তি করে, এটা হচ্ছে বায়োজেনেটিক সূত্র, দিয়েছিল হচ্ছে আর্নস্ট হেকেল। পরীক্ষাতে খুব আসে, পরীক্ষাতে কোশ্চেন একদম যাতে মুখস্থ হয়ে যায়। স্টার্ট দিয়ে দাও। তাহলে এটার মানে কি? ব্যক্তিজনী মানে হচ্ছে একটা আমাদের পার্টিকুলার কোন একটা ব্যক্তির কথা বলছে, মানে পার্টিকুলার একটা জিনিসের কথা বলছে। জীবজনী বলতে বোঝাচ্ছে এরকম এই কথা। হ্যাঁ বলো, জি কি বলছো বলো। জি ওটা নাকি বুঝতে পারছি না। ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্তি করে, লেখা আছে ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্তি করে। স্যার ইংলিশটা কি লেখা আছে? অন্টোজেনি, ONTOGENY, অন্টোজেনি রিপিটস। ইংলিশটা অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। ইংরেজি না বুঝতে পারলে জাস্ট লিখার দরকার নেই, অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। তাহলে এটার আমি জাস্ট একটু হালকা করে বুঝিয়ে দিই, তোমাদের লাগবে না এটা, তো আমি বলে দিচ্ছি যে এটার কথার মানে হচ্ছে কোন একটা ব্যক্তি, মানে হচ্ছে এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা, এটা তো একটা ব্যক্তি, তাই না? তাহলে এই যে জিনিসটা সবগুলো আলাদা আলাদা হচ্ছে, সবগুলো কি হচ্ছে বলো, আমাদের জীবজনীকে পুনরাবৃত্তি করে। জীবজনীকে পুনরাবৃত্তি করার মানে হচ্ছে যে এদের প্রথম যে স্টেপ গুলো সেগুলো সবগুলো কমন। এই কথাটার মানে হচ্ছে এই প্রথম যে স্টেপ গুলো সবগুলো কমন, দেখতে পাচ্ছ তো? সবগুলোর ভ্রূণ একই রকম দেখতে তো। তাহলে এই যে সবগুলো ভ্রূণ একই রকম দেখতে, এই কথাটার মানে হচ্ছে ব্যক্তিজনই জীবজনীকে পুনরাবৃত্তি করছে। জীবজনীকে পুনরাবৃত্তি করার মানে হচ্ছে যে কোনো একটা জীব যেভাবে এসছে, যে এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ধরো মাছের ভ্রূণ, ব্যাঙের ভ্রূণ, কচ্ছপের ভ্রূণ, পাখির ভ্রূণ আর স্তন্যপায়ী ভ্রূণ, এই ভ্রূণের যে একই রকম জিনিস আছে, এই জিনিসটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো একটা কালের একটা জিনিস থেকে সবগুলো তৈরি হয়েছে। তো এটা কথাটার মানে হচ্ছে ব্যক্তিজনই জীবজনীকে পুনরাবৃত্তি করে, ঠিক আছে? তো ওটা নিয়ে তোমাকে বেশি মাথা ঘামাতে হবে না, জাস্ট সূত্রটা, আর সূত্রটা কে দিয়েছিল, আর সূত্রটা এইটুকু মনে রাখলে হবে তোমাদের, ঠিক আছে? চলো লিখো, নেক্সট লিখো। নেক্সট লিখো পয়েন্ট যে, তাহলে এটা মানে বুঝতে পারলে সবাই তো, যে কোন একটা ব্যক্তি কি করছে, মানে সেই ব্যক্তির যে ভ্রূণটা, সেই ভ্রূণটা তার আগেকার যে পূর্বপুরুষদের যে যেরকম দেখতে ছিল সেটা পুনরাবৃত্তি করছে। তাহলে এটার মানে সেটাই, বুঝতে পারলে? তো লিখো। তাহলে আমরা বলবো যে মাছ, কচ্ছপ, এগুলোর মধ্যে তাহলে কি কমন আছে? তাহলে কমনটা কি জিনিস? তাহলে লিখো, এই যে আমরা দেখলাম যে এই প্রথম প্রথম সবগুলো দেখতে একই রকম, এই যে এগুলো, তাহলে কোন কোন জিনিস দেখতে পাচ্ছ একই রকম? তাহলে দেখতে পাচ্ছ এখানে একটা ছিদ্রগুলো একই রকম আছে, তো দেখতে পাচ্ছ সবাই? এই ছিদ্রগুলো কি বলে? গলবিল অঞ্চল। গলবিল অঞ্চলে কি বলে এটাকে? ছিদ্র। সেই সেই ছিদ্রগুলো একই রকম। দেন হচ্ছে সবগুলো দেখো লেজ আছে, দেখো
লেজের মতো দেখতে একটা অংশ আছে, দেখতে পাচ্ছ সবাই? এই যে এটা সবগুলোতেই আছে এটা। তাহলে এগুলো হচ্ছে আচ্ছা সিমিলারিটি কি কি আছে আমরা আমরা পড়লাম। তো সবাই এগুলো লিখো যে আমাদের যে ভ্রূণ তত্ত্বর যে আমরা আলোচনা করছি, তো ভ্রূণ তত্ত্বগুলোতে মেরুদণ্ড প্রাণীদের যে ভ্রূণ আছে সেই ভ্রূণগুলোতে কি কি ধরনের সাদৃশ্য দেখা যায়। তো লিখো সবাই, পয়েন্টটা লিখো যে আচ্ছা এই কথাটা লিখে নাও সবাই, যেটা এই এই কথাটার মানে যে প্রতিটি জীব তার ভ্রূণের তার যা পড়লাম আমরা, আমি বুঝালাম মুখে ওটাই কথাটা আমি ভাষা দিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে প্রতিটি জীব তার ভ্রূণের ক্রম পরিণতিকালে অতি অল্প সময়ের জন্য হলেও অল্প সময়ের জন্য হলেও তার জীবন ইতিহাস মানে কি বললাম বলো, যে কোন জীব থেকে কি সৃষ্টি হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন সেটা আমাদের ভ্রূণের ইয়ে ঘটছে, আমাদের পরিস্ফুরণ ঘটছে, সবগুলো ভ্রূণগুলোই আগের আগের যে আমাদের জীব, দেখো স্তন্যপায়ী হচ্ছে সব থেকে পরে এসেছে, কিন্তু স্তন্যপায়ের যে ভ্রূণটা হচ্ছে আর যে মাছের যেটা ভ্রূণ, তাহলে এখান থেকে যেটা সেম সেম রকম হচ্ছে। তাহলে এটাই আমরা লিখলাম, ঠিক আছে? তো লিখো প্রতিটি জীব তার ভ্রূণের ক্রমপরিণতিকালে অতি অল্প সময়ের জন্য হলেও তার ইতিহাসের তার জীবন ইতিহাস মানে কি, কোন জীব থেকে কোন জীব তৈরি হয়েছে, ঠিক আছে? তার জীবন ইতিহাসে পুনরাবৃত্তি ঘটায়, ঠিক আছে? পুনরাবৃত্তি ঘটায়, ঠিক আছে? এই যে উপরের কথাটা লেখা আছে ব্যক্তিজনিক জীবজনিকে পুনরাবৃত্তি করে, এটার মানে হচ্ছে এটা। তাহলে বুঝতে পারলে সবগুলো মেরুদণ্ডী জীবই হচ্ছে একই রকম ভাবে তাদের জীবন ইতিহাসটা যে একই রকম, তার প্রমাণ হচ্ছে আমাদের ভ্রূণ তত্ত্ব গঠিত প্রমাণ, যে তাদের আমরা দেখলাম যে বিজ্ঞানীরা যখন সবগুলো জীবের ভ্রূণ নিয়ে আলোচনা মানে রিসার্চ করলো, দেখি সবগুলো ভ্রূণগুলো প্রথম প্রথম দেখতে একই রকম। তাহলে প্রথম প্রথম দেখতে একই রকম, তো কি কি দেখতে কি কি জিনিস একই রকম, তো ওটাও আমাদের জানতে হবে। লিখো, তো লিখো মেরুদণ্ডী লিখো মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের সাদৃশ্য। তাহলে কি কি সাদৃশ্য দেখা যায়, ফার্স্ট পয়েন্ট লিখো। 1 নম্বর, গলবিল অঞ্চলে, ঠিক আছে সবাই, গলবিল অঞ্চলে জাস্ট পয়েন্ট গুলো লিখে নাও মনে রাখার জন্য, ঠিক আছে? তো লিখো গলবিল অঞ্চলে বহিস্থ ফুলকা খাঁজ। এগুলো একটু মুখস্থ করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? কিছু করার নেই, যদি অতটা ইম্পর্টেন্ট না তাও মনে রাখবো তোমরা। লিখো একসারি অন্তস্থ যুগ্ম ফুলকাতলি। মানে এইসব জিনিসগুলো সবগুলো সবগুলো যে মেরুদণ্ডী প্রাণী দেখলাম আমরা উপরে, সবগুলো মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে দেখা যায়, ঠিক আছে? তো এগুলো কি কি জিনিস দেখা যায়, এগুলো দেখা যায়, এবার বুঝার তো কিছু নেই যে এগুলো দেখা যায় মানে দেখা যায় আর কি। তোমাদের এগুলো জিনিস সিমিলারিটি থাকে, ঠিক আছে? এটা তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে একসারি অন্তস্থ যুগ্ম ফুলকাতলি। দেন লিখো, আমরা কি দেখলাম যে সবগুলো দেখি লেজের মতো একটা অংশ দেখা যাচ্ছে। তো লিখো লেজ সদৃশ্য লেজ সদৃশ্য গঠনে উপস্থিত খণ্ডকের মতো তো আমরা জানি যে একটা বিশেষ ধরনের পেশি দেখা যায়, তো সেই পেশিটাকে কি বলা হয়, মায়াটম পেশি, তাই না? খণ্ডকের মতো সজ্জিত মায়াটম পেশি, ঠিক আছে? মায়াটম পেশি।
ব্যাস, এটুকু মনে রাখো তাহলে হবে, আর কিছু বেশি মনে রাখতে হবে না। লিখা হলে বলো। তাহলে এখানে আমাদের ভ্রূণ তত্ত্ব গঠিত প্রমাণ থেকে আমরা, হ্যাঁ বলো। স্যার এখন স্যার লিখো। মায়োটোমের আগে কি লিখলেন ওটা? সজ্জিত, এটা লিখেছে সজ্জিত মায়াটম পেশি। আচ্ছা লিখে দিচ্ছি আরেকবার। খণ্ডকের মতো সজ্জিত মায়াটম পেশি। স্যার হয়ে গেছে। কি লেখা আছে, কি বলছে বলো আরেকবার। স্যার দ্বিতীয় পয়েন্টের সামনে কি লেখা ছিল? অন্তস্থ, অন্তস্থর আগে এক সারি সারি কি? অন্তস্থ, এক সারি, এক সারি হ্যাঁ অন্তস্থ ঠিক দুটো আছে। করে। চলো, মোটামুটি আমাদের অভিব্যক্তি পার্টটা শেষ হয়ে গেল, ঠিক আছে। নেক্সট লিখো অভিযোজন। তাহলে আমাদের অভিব্যক্তি শেষ, নেক্সট লিখো হচ্ছে অভিযোজন। অভিযোজনে বোঝার জিনিস খুব কম, মুখস্থ করার জিনিস বেশি, ঠিক আছে। সহজ জিনিস, বেশি কিছু বোঝানোর নেই। স্যার আজকে শুধু ভ্রূণ তত্ত্ব নিয়েই আলোচনা করলেন, তাই তো? হ্যাঁ, তাহলে অভিযোজন লিখো নেক্সট। তাহলে অভিযোজন লিখো, অভিযোজনে হচ্ছে প্রথমে অভিযোজনের সংজ্ঞা লিখো, যে অভিযোজন জিনিসটা কি। তাহলে অভিযোজন পড়ানোর আগে আমরা বলেছিলাম, অভিব্যক্তি অভিযোজন যখন স্টার্ট করেছিলাম চ্যাপ্টারটা, তখনই আমরা বলেছিলাম অভিযোজন মানে কি, যে পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাকেই অভিযোজন বলে। শর্ট ফর্মে যদি বলতে বলে কেউ সংজ্ঞা, তাহলে এটা হচ্ছে শর্ট ফর্মের সংজ্ঞা। তাহলে কথা বলে যে অভিযোজন মানে বোঝা যাচ্ছে পরিবর্তিত পরিবেশের সঙ্গে, পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে, পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা, এটা হচ্ছে আমাদের অভিযোজন, ঠিক আছে। লিখো নেক্সট। তাহলে আমাদের পরিবর্তিত পরিবেশের সঙ্গে কিভাবে নিজেকে মানিয়ে রাখবো? তাহলে বলো, আমাদের বডিতে কি কিছু কিছু চেঞ্জ দেখা যাবে, তাই না? আমাদের তো এমনি এমনি আমরা আমরা এখন কোন একটা জায়গাতে এলাম, কোন একটা জায়গাতে, ধরো মরুভূমিতে কোন একটা গাছ আছে, মরুভূমিতে কোন একটা গাছ আছে, তাহলে মরুভূমিতে বেঁচে থাকার জন্য গাছটার দিয়ে কিছু পরিবর্তন দেখা যাবে। আবার কোন একটা জীব যদি একটা খুব ঠান্ডা পরিবেশে থাকে, তাহলে সেই ঠান্ডা পরিবেশে বেঁচে থাকার জন্য তার দেহে বিভিন্ন রকমের জিনিস দেখা যাবে। তাহলে এই যে আমাদের দেহে বিভিন্ন যেরকম চেঞ্জ হচ্ছে, তাহলে বিভিন্ন রকমের চেঞ্জ আমাদের বডিতে ঘটে অভিযোজনের জন্য, ঠিক আছে। তাহলে কি কি চেঞ্জ ঘটে আমরা এটাই পড়বো আমরা এই চ্যাপ্টারে। দেখো সবাই। হুম, চলো লিখো। ফার্স্ট লিখো হচ্ছে কি কি ধরনের চেঞ্জ আমরা করতে পারি। তাহলে লিখো সবাই, উপরে হেডিং দাও অভিযোজনের জন্য পরিবর্তন। তাহলে অভিযোজন কি কি ভাবে হতে পারে, তাহলে লিখো এখানে উপরে লিখো অভিযোজন, অভিযোজন। তাহলে অভিযোজন কত রকম হতে পারে, দেখো ফার্স্ট লিখো হচ্ছে অঙ্গ সংস্থানগত, অঙ্গ সংস্থানগত, অঙ্গ সংস্থানগত, ঠিক আছে। নেক্সট লিখো হচ্ছে, সবগুলো মানে বুঝাচ্ছি, ঠিক আছে। শারীরবৃত্তীয়, শারীরবৃত্তীয়, ঠিক আছে। দেন 3 নম্বর লিখো হচ্ছে আচরণগত,
তাহলে মেইনলি অভিযোজন কত প্রকার হলো? 3 রকমের। একটা হচ্ছে অঙ্গ সংস্থানগত অভিযোজন, একটা হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন, একটা হচ্ছে আচরণগত অভিযোজন। ঠিক আছে? তাহলে নামগুলো থেকে আমরা বুঝতে পারছি সবগুলোর মানে। আচরণগত মানে কি? কোনো একটা পরিবর্তিত পরিবেশে বেঁচে থাকার জন্য তার আচরণের চেঞ্জ হবে। যে তার বডিতে কোনো বডিতে এরকম কোনো সেরকম কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু তার আচরণটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে অন্য পরিবেশে এসে। তো সেটাকে আমরা বলবো আচরণগত অভিযোজন। দেন আমরা দেখছি শারীরবৃত্তীয় প্রয়োজন। শারীরবৃত্তীয় অভিযোজনে কি? যে আমাদের বডির ভিতরে বিভিন্ন রকমের, বডির ভিতরে ভিতরে, বডির বাইরে না কিন্তু। তাহলে বডির ভিতরে হচ্ছে বিভিন্ন রকমের জিনিস আমরা চেঞ্জ হবে। তাহলে সেটা আমাদের বলবো কি হচ্ছে বলো? শারীরবৃত্তীয় অভিযোজন। আরেকটা কি বলো? আমাদের হচ্ছে অঙ্গ সংস্থানগত। অঙ্গ সংস্থানগত মানে কি হচ্ছে? কোনো একটা বডির উপরে বা বডি, এটা তো বডির ভিতরে হতে পারে, কিন্তু অঙ্গ সংস্থানগত মানে বোঝায় হচ্ছে যে মেইনলি হচ্ছে বাইরে। ঠিক আছে? তো অঙ্গ সংস্থানগত ইংরেজি হচ্ছে মরফোলজিক্যাল। মরফোলজি কথাটি মানে হচ্ছে বাইরে। ঠিক আছে? আর শারীরবৃত্তীয় কথা মানে হচ্ছে আমাদের কি? হচ্ছে ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা পয়েন্ট কি লিখবো বলো? অঙ্গ সংস্থানগত অভিযোজন লিখো সবাই। অঙ্গ সংস্থানগত অভিযোজন। তো হেডিং দাও পড়ে সবাই। অঙ্গ সংস্থানগত অভিযোজন। তাহলে মেইনলি এখানে আমরা দেখবো যে আমাদের কোন একটা পরিবর্তিত পরিবেশে বেঁচে থাকার জন্য তাদের বডির বাইরে কি কি ধরনের চেঞ্জ হচ্ছে সেটা লিখো সবাই। তাহলে বলো, আমাদের মরুভূমিতে বেঁচে থাকার জন্য ক্যাকটাস মরুভূমিতে বেঁচে থাকে, তো ক্যাকটাসে মরুভূমিতে বেঁচে থাকার জন্য কি থাকে? ক্যাকটাসের যে, এবার তুমি, আমি একটা করে পয়েন্ট বলবো, একটা করে বুঝাবো আর লিখাবো, ব্যাস তাড়াতাড়ি হবে। ঠিক আছে? তো ফার্স্ট লিখো হচ্ছে ক্যাকটাস। এবার বলো তোমরা, কোন একটা মরুভূমিতে আছে, তাহলে মরুভূমিতে কি জলের পরিমাণ অনেক কম। তাহলে মরুভূমিতে যদি জলের পরিমাণ অনেক কম থাকে, এবার ক্যাকটাসের দিয়ে যদি পাতা থাকতো, তাহলে কি বলো, সালোক সংশ্লেষের জন্য কি জলের খরচা হতো না অনেক? বলো সবাই। বাষ্পমোচনে অনেকটা পরিমাণ হ্যাঁ জল, স্যার হতো। সালোক সংশ্লেষের পরিমাণে তো খরচা হতোই, হ্যাঁ আর স্যার। বাষ্পমোচনের ফলেও অনেক জল বাইরে চলে যেত, তাই না? তাহলে বাষ্পমোচনের ইয়ে থেকে আমাকে বাঁচিয়ে দিতে হলে কি হবে? পাতাটাকে হটিয়ে দিতে হবে। তাহলে পাতাটাকে হটিয়ে দিলে কি হবে বলো? পাতার বদলে কি চলে আসবে? কাঁটা চলে আসবে। তাহলে কাঁটা যখন চলে হ্যাঁ এলো, তাহলে পাতার বদলে কাঁটা চলে এলো। কাঁটা চলে এলো মানে কি আমাদের বলো? বাষ্পমোচনের হার অনেক কমে গেল। তাহলে আমাদের এই পরিবর্তনটা কেন হচ্ছে? বাষ্পমোচনের হার কমানোর জন্য। তাহলে বাষ্পমোচনের হার কমানোর জন্য আমাদের ক্যাকটাসের দিয়ে পাতার বদলে কাঁটা দেখা যাচ্ছে। তাহলে এটা একটা কি বাইরের জিনিস পরিবর্তন হলো, তো তাহলে এটা হলো অঙ্গ সংস্থানগত অভিযোজন। লিখে নাও সবাই। তাহলে লিখো, তাহলে ক্যাকটাস কোথায় জন্মায় বলো? ক্যাকটাস জন্মায় হচ্ছে মরুভূমি অঞ্চলে। তাহলে মরুভূমি অঞ্চলে জন্মায়, তাহলে লিখো হচ্ছে যেসব উদ্ভিদ মরুভূমি অঞ্চলে জন্মায় সেদেরকে আমাদের কি বলা হয় বলো? জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ। তো লিখে নাও সবাই। ফার্স্টে লিখো মরুভূমি অঞ্চলে জন্মায়। পরীক্ষাতে কোশ্চেন আছে যে ক্যাকটাস কি ধরনের উদ্ভিদ, তো লিখো সবাই এদেরকে বলা হয় জেরোফাইট। কি বলা হয়? জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ। তো লিখো জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ। ঠিক আছে? তাহলে বলো, তাহলে কি হচ্ছে আমাদের? আমাদের কাঁটায় রূপান্তরিত হচ্ছে, তাই না? তো লিখো বাষ্পমোচনের হার কমানোর জন্য, বাষ্পমোচনের হার কমানোর জন্য পাতায় রূপান্তরীকরণ, পাতায়, সরি পাতায় বলছি, কাঁটায় রূপান্তরীকরণ। ঠিক আছে? স্যার পাতা কাটায় রূপান্তরিত হয়। হ্যাঁ হ্যাঁ। তো বাষ্পমোচনের হার কমানোর জন্য কাঁটায় রূপান্তরীকরণ, কাঁটায়। ঠিক আছে?
নেক্সট লিখো। এটা গেল আমাদের পয়েন্ট। এরকম আরেকটা উদাহরণ কি হবে বলো? ফণী মনসা, তাই না? তো আরেকটা উদাহরণ হ্যাঁ দিয়ে স্যার। ফণী মনসা। তো স্যার ফণী মনসার হচ্ছে কি হচ্ছে, ফণী মনসার দিয়ে হচ্ছে কাঁটা কাটাই রূপান্তর। কাঁটা কাটাই রূপান্তরীকরণ হয়ে গেল। নেক্সট লিখো। এমন না যে ক্যাকটাসের দিয়ে পাতা দেখা যায় না, ঠিক আছে? পাতা দেখা দেখা গেলেও পাতার সংখ্যা কিন্তু অনেক কম থাকে। কারণ পাতার সংখ্যা কম যদি না থাকতো তাহলে কি অনেক বেশি পরিমাণে বাষ্পমোচন হতো। তাহলে আমরা চাই না বাষ্পমোচন বেশি পরিমাণে হোক। আমরা চাই কি বডির ভিতরে জল বেশি থাক। বাষ্পমোচন হলে কি হচ্ছে, জল বডি থেকে বাইরে চলে যাচ্ছে। তাহলে আমরা চাই না যে জল বডি থেকে বাইরে যাক। তাহলে জল বডি থেকে বাইরে না চাইতে হলে কি হচ্ছে, আমাদের পাতার সংখ্যা কমাতে হবে। তাহলে পাতার সংখ্যা কমার জন্য পাতাটা কি হচ্ছে, কাঁটাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, লিখো। এবার ক্যাকটাসের যে কাণ্ডটা, সেই কাণ্ডটাকে একটা নাম, বিশেষ নাম বলে। নামটার নাম কি? কর্ণকাণ্ড। ঠিক আছে, তো লিখে নাও সবাই। এখানে স্টার দিয়ে লিখে নাও সবাই। ক্যাকটাসের কাণ্ড, সেটাকে কি বলা হয়? কর্ণকাণ্ড বা ফাইলো ক্ল্যাড। তো লিখো কর্ণকাণ্ড, কর্ণকাণ্ড বা ফাইলো ক্ল্যাড। ঠিক আছে, ক্যাকটাসের কাণ্ডকে বলা হয়। তাহলে এর কাণ্ডটা কিরকম হয় দেখেছো সবাই? ক্যাকটাস দেখতে কেমন হয়? চ্যাপ্টা হয়। ক্যাকটাসের কাণ্ডটা রসালো হয়, ঠিক আছে? চ্যাপ্টা, রসালো, সবুজ। সবুজ কেন? কারণ সারা সংশ্লেষ করবে অবভিয়াসলি। তাহলে চ্যাপ্টা, রসালো, সবুজ ক্যাকটাসের কাণ্ড। আর কি হচ্ছে, ও কাঁটায় ভর্তি, তাই না? বলো, ক্যাকটাস বুঝতে কারো কোনো অসুবিধা? সহজ। না স্যার। নেক্সট লিখো। বেশি টাইম লাগবে না, কারণ এগুলো গল্প, কিছুই না, ছোটবেলা থেকে শুনে আসছো এগুলো। স্যার রসালো সবুজ ও তারপরে এটা কি? ও কাঁটায় ভর্তি, কাঁটায় ভর্তি, ও কাঁটায় ভর্তি। দেন 2 নম্বর লিখো হচ্ছে রুই মাছের পটকা। রুই মাছের পটকা। তো এটা একটা অঙ্গ সংস্থানগত অভিযোজনের উদাহরণ। কি করবে? তাহলে আমাদের এখানে পটকাতে হচ্ছে কি করা হয়, যে আমাদের পটকা কি কাজে লাগে বলো? সবাই জানো পটকা কি মাছের দিয়ে পটকা কি কাজে লাগে? জলে ভেসে থাকতে সাহায্য করে স্যার, মাছকে জলে ভেসে থাকতে সাহায্য করে। জলে ভেসে থাকতে সাহায্য করে। তাহলে জলে ভেসে থাকতে সাহায্য করার জন্য আমাদের মাছের দেহে একটা জিনিস দেখা যায়, সেটাকে বলা হয় পটকা। সবাই লিখো পটকা জিনিসটা কি, আমরা দেখবো। তো লিখো হোয়াট ইজ পটকা। কোথাও পটকা লিখো। তাহলে পটকা জিনিসটা কি? পটকা জিনিসটা হচ্ছে, দেখো লিখো। আচ্ছা ছবি দেখি দিই তোমাদের, ছবি দেখাতে আরো সুবিধা, সুন্দর হবে। ছবি দেখা একটা, এটা পড়ো তো, তুমি রিডিং দাও, রিডিং মারা করো।
তোমাদের একটা ছবি একসঙ্গে আমি করলে যেমন করছি, যেটা ছবি ক্লাসে পড়াবো। চলো, হয়েছে তোমাদের? নেক্সট লিখো। তাহলে পটকাতে আমরা লিখবো হচ্ছে, ছবিটা দেখো পটকার সময় প্রথমে আগে। দেখতে পাচ্ছ সবাই ছবি? আর নিচে হচ্ছে এই যে মাছ, হ্যাঁ স্যার। মাছের দিয়ে এই যে পটকার ছবি লিখতে হবে। তাহলে প্রথমে উপরেরটা যে মাছের দিয়ে পটকা করে তাহলে এখানে হয় প্রথমে এই যে এখানে ফুলকা থাকে, যেটা সাহায্যে মানুষ শ্বাস নিচ্ছে। আর হচ্ছে এখানে থাকে হচ্ছে আমাদের পটকাটা, এই যে এটা হচ্ছে পটকা, এটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পটকা। তো না পটকাটাকে স্যার, আমরা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার, রিজয়েন করো, তুমি রিজয়েন করো, ঠিক হয়ে যাবে। তো ওই পটকাটাকে আমরা বাইরে বের করে এসে দেখছি। তাহলে এরকম পটকাতে হচ্ছে দুটো প্রকোষ্ঠ থাকে। সবাই ভালো করে এখানে ছবিটা দেখে নাও, বুঝে নাও, তাহলে লিখতে আর কোনো অসুবিধা হবে। তো পটকাতে এরকম দুটো প্রকোষ্ঠ থাকে, একটা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ, এটা হচ্ছে একটা অগ্রপ্রকোষ্ঠ, একটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। ঠিক আছে, তাহলে দুটো প্রকোষ্ঠ থাকে আমাদের পটকাতে। তার মধ্যে অগ্রপ্রকোষ্ঠে একটা বিশেষ ধরনের গ্রন্থি থাকে, সেটাকে বলা হয় রেড গ্রন্থি, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে এখানে বলা থাকে হচ্ছে রেড গ্রন্থি। ওকে, আর পশ্চাৎ প্রকোষ্ঠে আরেকটা গ্রন্থি থাকে, সেটাকে বলা হচ্ছে কি রেটিয়া মিরাবেলিয়া। পরীক্ষাতে খুব কোশ্চেন আছে, রেড গ্রন্থি কোথায় থাকে আর রেটিয়া মিরাবেলিয়া কোথায় থাকে। তাহলে এই দুটো এখানে ভালো করে মনে রাখতে হবে তোমাদেরকে, একটা অগ্র প্রকোষ্ঠে, একটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠে। ঠিক আছে, বলো, ছবিটা বুঝতে পেরেছো সবাই? যে হ্যাঁ একটা স্যার। হ্যাঁ স্যার। সহজ জিনিস, বেশি জটিল করার কোনো ব্যাপার নাই, জাস্ট সহজ জিনিস। এরকম একটা প্রকোষ্ঠ হবে সামনের দিকে, একটা হবে এরকম পিছনের দিকে। এর মধ্যে সামনের দিকে এখানে রেড গ্রন্থি থাকবে এখানে, আর এখানে থাকবে রেটিয়া মিরাবেলিয়া। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট লিখো সবাই, এখানে ভাষাতে লিখে নাও, জাস্ট যেটুকু বললাম। তাহলে প্রথমে লিখো পটকার কাজ কি। তাহলে পটকার কাজ হচ্ছে ভেসে থাকতে সাহায্য করা। তো লিখে নাও সবাই যে মাছকে মাছ পটকার মাছের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে পটকা মাছের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে ও বাড়িয়ে মানে চেঞ্জ করতে থাকে। ঠিক আছে, মাছকে জলের উপরে ভাসতে ও ডুবতে সাহায্য। এটা কথাটার মানে কি? ভাসতে ও ডুবতে সাহায্য করে। দেখো, তোমাদের বোঝার জন্য আমি সহজভাবে বুঝাচ্ছি এটা। ঠিক আছে, এটা যদিও জিনিসটা এটা না, যেটা আমি বলছি ওই জিনিসটা না, কিন্তু তোমাদের বোঝার জন্য এটাই সহজ। আপেক্ষিক গুরুত্বটাকে ভাবো যে মাছের ওজন নিয়ে। ভাবো যে আপেক্ষিক গুরুত্ব সমান সমান মাছের ওজন। এবার বলো, মাছের ওজন যদি কমে যায়, মাছটা জলে ডুববে না জলে ভাসবে? ভাসবে। ভাসবে। সেরকম তাহলে আপেক্ষিক গুরুত্ব কমে গেলে কি হবে? জলে ভাসবে। আর আপেক্ষিক গুরুত্ব বেড়ে গেলে কি হবে? তাহলে জলে ডুবে যাবে, তাই না? তো লেখো, এই যে লেখা আছে ডুবে যাবে। হ্যাঁ, তো ফার্স্টে দেখো লেখা আছে আপেক্ষিক গুরুত্ব কমিয়ে ও বাড়িয়ে লেখা আছে। তাহলে কমিয়ে দিলে কি লেখা আছে? ভাসতে। আর বাড়িয়ে দিলে কি লেখা আছে বলো? ডুবতে। বুঝতে পারলে ব্যাপারটা?
তাহলে আপেক্ষিক দূরত্ব ভাবো যে ওটা একটা ওজনের মতো। তাহলে আপেক্ষিক দূরত্ব কমে গেলে মাছটা উপরে ভেসে উঠবে, আর আপেক্ষিক দূরত্ব বেড়ে গেলে মাছটা ডুবে যাবে। ঠিক আছে, দেন আমরা কি জানলাম যে আমাদের আমরা জানলাম হচ্ছে আমাদের মাছটা হচ্ছে মাছের যে পটকাটা সেটা ক প্রকোষ্ঠ বিশিষ্ট? 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। লিখো পটকা 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে গেল। তাহলে 2 প্রকোষ্ঠ কি কি? একটা হচ্ছে আমাদের অগ্র প্রকোষ্ঠ, একটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। তো লিখে নাও 2 প্রকোষ্ঠের মধ্যে হচ্ছে একটা হচ্ছে আমাদের অগ্র প্রকোষ্ঠ যেটা সামনের দিকে থাকে, অগ্র প্রকোষ্ঠ, আর একটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ যেটা পিছন দিকে থাকে। এবার পয়েন্ট করে লিখো, তাহলে পরীক্ষাতে মনে রাখবে। নেক্সট বলো, তাহলে অগ্র প্রকোষ্ঠতে কি থাকে আমরা লিখবো প্রথমে। তো লিখো সবাই নিচে, অগ্র প্রকোষ্ঠ নিচে লিখো সবাই, অগ্র প্রকোষ্ঠ নিচে সবাই লিখে নাও। এখানে থাকে হচ্ছে কি থাকে অগ্র প্রকোষ্ঠতে? রেড গ্রন্থি, তাই না? রেড গ্রন্থি। লিখে নাও সবাই রেড গ্রন্থি। অগ্র প্রকোষ্ঠ থাকে হচ্ছে রেড গ্রন্থি, রেড গ্রন্থি। রেড গ্রন্থির কাজ কি? রেড গ্রন্থির কাজ হচ্ছে গ্যাস সৃষ্টি করা। লিখে নাও সবাই, কাজটাও লিখে নাও। কাজ গ্যাস সৃষ্টি করা, ঠিক আছে, লিখে নাও গ্যাস সৃষ্টি করা। তাহলে রেড গ্রন্থি হয়ে গেল বাঁদিকে, ঠিক আছে। দেন ডান দিকে সবাই লিখো। তাহলে পশ্চাৎ প্রকোষ্ঠ কি হবে? রেটিয়া মিরাবিলিয়া, তাই না? তো লিখে নাও সবাই রেটিয়া মিরাবিলিয়া। পরীক্ষাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, স্টার্ট দিয়ে দাও। কোন প্রকোষ্ঠে কোন থাকে পরীক্ষা খুব আসে। এটা হয়ে যাবে যে রেটিয়া মিরাবিলিয়া, রেটিয়া মিরাবিলিয়া, রেটিয়া মিরাবিলিয়া। ওকে, তাহলে রেটিয়া মিরাবিলিয়ার কাজ কি ওটা লিখে নাও সবাই। তাহলে এর কাজ হচ্ছে গ্যাস সৃষ্টি করা, এর কাজ হচ্ছে শোষণ করা। লিখে নাও সবাই, কাজ হচ্ছে এটি একটি বিশেষ রক্তজালক। লিখে নাও সবাই, এটি একটি বিশেষ রক্তজালক যা গ্যাস শোষণ করে। ঠিক আছে, বলো এরকম লেখা আছে তোমার। একটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠে রেড গ্রন্থি, পশ্চাৎ প্রকোষ্ঠে রেটিয়া মিরাবিলিয়া। অগ্র প্রকোষ্ঠের রেড গ্রন্থির কাজ হচ্ছে গ্যাস সৃষ্টি করা, আর পশ্চাৎ প্রকোষ্ঠের রেটিয়া মিরাবিলিয়ার কাজ হচ্ছে রক্তজালক একটা, যেটা গ্যাস শোষণ করে। ঠিক আছে, তাহলে রেড গ্যাস সৃষ্টি করে, তাহলে গ্যাস সৃষ্টি করার কারণ কি বলো? গ্যাস সৃষ্টি করার কারণ কি? আপেক্ষিক গুরুত্ব কমানোর জন্য। তাহলে গ্যাস সৃষ্টি করলে তো ভেসে উঠবে। বলো, আমাদের বডিতে যদি হাওয়া বেড়ে যায় তাহলে আমরা ভাসবো না ডুববো? বলো সবাই। হাসবো। ভাসবো। হাসবো। তাহলে সেই কি করে বলো? রেড গ্রন্থিটা থাকে যেটা, তাহলে অগ্রপ্রস্থে যেটা রেড গ্রন্থি থাকে সেটা কি করে? আমাদের গ্যাস নির্গত করে। বললাম তো রেড গ্রন্থির কাজ গ্যাস সৃষ্টি করা। তাহলে সেই গ্যাস সৃষ্টি করলে কি হবে? অগ্র অগ্র যে প্রকোষ্ঠটা থাকবে সেটা কি হবে? অগ্র প্রকোষ্ঠটা ফুলে যাবে। তো ফুলে গেলে কি হবে বলো? ফুলে গেলে মাছটা ভেসে উঠবে। ঠিক আছে, দেন কি হবে? আমাদের যে সেই মাছটা ভেসে ভেসে উঠবে, তারপর আস্তে আস্তে যেটা পশ্চাৎ প্রকোষ্ঠের দিকে যাবে। পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে কি আছে ওখানে? রেটিয়া মিরাবিলিয়া আছে। তো রেটিয়া মিরাবিলিয়াটা গ্যাস যেটা সৃষ্টি হবে ওটা কি হবে বলো? শোষণ করে নিবে। তাহলে শোষণ করলে কি হবে? আবার মাছের ওজন কি হবে? আবার বেড়ে যাবে। তো তাহলে মাছটা আবার কি হবে? ডুবে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এখানে লিখে নাও সবাই, হ্যাঁ স্যার। এখানে লিখে নাও যেটা বললাম মুখে। তাহলে প্রথমে কি হচ্ছে বলো? আমি এখানে ছকের মাধ্যমে লিখাচ্ছি। তাহলে ফার্স্ট লিখো হচ্ছে, তাহলে কি হচ্ছে? রেড গ্রন্থিতে, আচ্ছা ফার্স্ট লিখো
তাহলে রেড গ্রন্থি কি করছে? অগ্রপ্রকোষ্ঠে গ্যাস উৎপন্ন করছে, তাই না? আমরা বললাম রেড গ্রন্থি থেকে উৎপন্ন গ্যাসে কি হচ্ছে? অগ্রপ্রকোষ্ঠ খুলে যাচ্ছে, তাই না? তাহলে অগ্রপ্রকোষ্ঠ খুলে যায়, এটা গেল প্রথম ধাপ। তারপরে অগ্রপ্রকোষ্ঠ এটা খুলে যাচ্ছে, তাহলে অগ্রপ্রকোষ্ঠ খুলে খুলে যাওয়ার ফলে কি হচ্ছে বলো? আমাদের আস্তে আস্তে মাছটা ভেসে উঠছে, তাই না? তো লিখো এই যে আমাদের যে অগ্রপ্রকোষ্ঠ, এবার এখানে বলো, তোমার কোশ্চেন তো হতেই পারে যে স্যার অগ্রপ্রকোষ্ঠতে যে ফুললো, তো গ্যাসটা তো আবার পশ্চাৎ প্রকোষ্ঠতে গিয়ে গ্যাসটা শোষণ হয়তো আবার যেরকম কাজ সেরকম হয়ে যেতে পারে, বলো হতে পারে না? এইখানে যে একটা গ্যাস উৎপন্ন হলো, এখানে কি বললাম গ্যাস উৎপন্ন হলো তো রেড গ্রন্থির দ্বারা, তাহলে রেড গ্রন্থির দ্বারা গ্যাস উৎপন্ন, গ্যাসটা তো এইদিকে পশ্চাৎ প্রকোষ্ঠে চলে গিয়ে আবার পশ্চাৎ প্রকোষ্ঠে গ্যাসটা গেলে কি হবে বলো? গ্যাসটা শোষণ হয়ে যাবে তো আবার। তাহলে তাহলে কি মাছটা ফুলে উঠতে পারবে, মানে মাছটা ভাসতে পারবে? আর বলো, যে গ্যাসটা উৎপন্ন হলো সেই গ্যাসটা যদি শোষণ হয়ে যায়, তাহলে মাছটা কি আর ভাসতে পারবে? পারবে না তো। না স্যার। তাহলে না স্যার। এখানে এখানে কি থাকতে হবে বলো? একটা ট্যাপ কলের মতো একটা কল থাকতে হবে, তাই না? কলটাকে আমাদের বন্ধ করে রাখতে হবে, তাই না? বলো সবাই। তাহলে কলটা এখানে হ্যাঁ স্যার। যখন অগ্রপ্রকোষ্ঠে গ্যাস উৎপন্ন হচ্ছে, তখন এই যে কলটা, এই কলটা বন্ধ থাকবে। তো এই কলটার নামই হচ্ছে ভালভ, ঠিক আছে? তো লিখো এ সময় ভালভ কি হচ্ছে? বন্ধ থাকার ফলে তাহলে কি হবে বলো? আমাদের মাছটা ভেসে যাবে, তাই না? তো জল লিখো, মাছ জলে ভেসে ওঠে, মাছ জলে ভেসে ওঠে। এবার মাছটাকে যখন দুবার দরকার হবে, তাই না? মাছটাকে যখন দুবার দরকার হবে, তাহলে কি হবে? ভালটা খুলে যাবে, তাই না? তাহলে নেক্সট লিখো, এরপর তাহলে আমরা প্রথমে দেখলাম যে গ্যাসটাকে আমরা এই অগ্রপ্রকোষ্ঠ দিয়ে আটকে রাখলাম ভালভের মাধ্যমে। এবার আমরা চাই যে মাছটা ডুববে, তো মাছটা ডুববে গেলে কি হবে? আমাদের গ্যাসটাকে আমাদের কোথায় পাঠাতে হবে? পশ্চাৎ প্রকোষ্ঠে পাঠাতে হবে। তার কারণ পশ্চাৎ প্রকোষ্ঠে পাঠালেই তো গ্যাসটা শোষণ হবে। গ্যাসটা শোষণ হলে কি হবে বলো? আমাদের বডিতে গ্যাসের পরিমাণ কমে যাবে। তো গ্যাসের পরিমাণ কম হলে কি আমাদের বডিটা ভারী হয়ে যাবে। তাহলে ভারী হয়ে গেলে কি মাছটা ডুবে যাবে। বুঝতে পারছো? তাহলে আমাদের এই সময় ভালভ বন্ধ রাখার ফলে মাছ জলে ভেসে ওঠে। তাহলে এরপরে কি হবে? তারপরে ভালভ খুলে গেলে, ভালভ খুলে গেলে গ্যাস কি হচ্ছে? রেটিয়া মিরাবিলিয়া দ্বারা শোষিত হয়। বলতে পারি আমরা? বলো সবাই। হ্যাঁ স্যার। সহজ জিনিস, ভালো করে বুঝতে পারলে 1 মিনিটে বুঝে যাবে। তাহলে প্রথমে প্রথমে গ্যাসটা ছিল হচ্ছে আমাদের উৎপন্ন হচ্ছে রেড গ্রন্থি দ্বারা অগ্রপ্রকোষ্ঠে, গ্যাসটাকে আটকে রাখলাম ভালভের দ্বারা। তাহলে আটকে রাখার ফলে কি হচ্ছে? আমাদের আপেক্ষিক গুরুত্ব কমে যাচ্ছে, আপেক্ষিক গুরুত্ব কমে যাওয়ার ফলে গ্যাসটা আমাদের মাছটা ভেসে উঠছে। দেন আমরা কি করলাম? ভালভটাকে খুলে দিলাম। ভালভটা খুলে দিলে কি হচ্ছে? গ্যাসটা অগ্রপ্রকোষ্ঠ থেকে পশ্চাৎ প্রকোষ্ঠের দিকে চলে যাচ্ছে। তাহলে পশ্চাৎ প্রকোষ্ঠতে কি আছে? রেটিয়া মিরাবেলিয়া আছে। তা রেটিয়া মিরাবেলিয়া কি করবে? গ্যাসটাকে শোষণ করে নেবে। তাহলে লিখো, তারপরে ভালভ খুলে গেলে গ্যাস রেটিয়া মিরাবেলিয়া দ্বারা পশ্চাৎ প্রকোষ্ঠে শোষিত হয়। বলতে পারি? পশ্চাৎ প্রকোষ্ঠে শোষিত হয়। এর ফলে কি হবে বলো? মাছটা কি হবে? জলে ডুবে যাবে, তাই না? ফলে মাছ জলে ডুবে যায়। বলো, বুঝতে পারলে? রেড গ্রন্থি আর রেটিয়া মিরাবেলিয়ার কাজ উল্টো কাজ। সবাই বুঝতে পারলে কিনা বলো, নাহলে আমরা বলে দেবো আবার। প্রথমে অগ্রপ্রকোষ্ঠতে রেড গ্রন্থি ছিল। রেড গ্রন্থিটা, হ্যাঁ বলো, কি বলছো বলো? বললাম স্যার বুঝতে পেরেছি। হুম, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো প্রথমে অগ্রপ্রকোষ্ঠতে গ্যাস উৎপন্ন হলো, গ্যাস উৎপন্ন হলে ফুলে গেল, ফুলে গিয়ে তারপরে গ্যাসটাকে আমরা পরের প্রকোষ্ঠে পাঠিয়ে দিলাম, সেখানে গ্যাসের শোষণ ঘটলো, শোষণ ঘটার ফলে গ্যাসটা আবার আমাদের বডিটা আবার ভারী হয়ে গেল, তো ডুবে গেল, ব্যাস এইটুকুই। পটকা পটকা আমাদের কমপ্লিট। নেক্সট লিখো সবাই, পায়রার বায়ুথলি।
স্যার লাস্টের পয়েন্টটা একবার বলুন তো। লাস্টের পয়েন্ট হচ্ছে আমাদের অগ্রপ্রকোষ্ঠতে গ্যাস উৎপন্ন হলো। গ্যাস উৎপন্ন হওয়ার পরে কিন্তু ভালভটা ছিল, দেখো এখানে ভালভ ছিল। ভালভ থাকার ফলে কি হচ্ছে, গ্যাসটা আমাদের অগ্রপ্রকোষ্ঠতে থেকে গেল, পশ্চাৎ প্রকোষ্ঠে যেতে পারলো না। তাহলে অগ্রপ্রকোষ্ঠতে থেকে গেল মানে কি, পশ্চাৎ প্রকোষ্ঠে যদি যেত তাহলে পশ্চাৎ প্রকোষ্ঠতে কি আছে, রেটিয়াম মিরাবেলিয়া আছে। রেটিয়াম মিরাবেলিয়া কি করতো, গ্যাসটাকে শোষণ করে নিত। তাহলে শোষণ করলে তা ভাসতে পারতো না। মানে তাহলে কি হচ্ছে, যখন ভাসার কাজ হচ্ছে তখন গ্যাসটা আমাদের অগ্রপ্রকোষ্ঠে থাকছে। দেন আবার নেক্সট হচ্ছে ডুবতে হবে আমাকে মাছটাকে। মাছ তো সবসময় জলের উপরে ভেসে থাকে না, মাছ তো নিচেও যায়, খাবার তো নিচেই পাবে। তাহলে মাছটা যখন ডুববে তখন কি হচ্ছে, গ্যাসটা অগ্রপ্রকোষ্ঠ থেকে পশ্চাৎ প্রকোষ্ঠে আসবে। তাহলে পশ্চাৎ প্রকোষ্ঠে গ্যাসটা আসলে কি করবে, পশ্চাৎ প্রকোষ্ঠে কি আছে, রেটিয়া মিরাবিলি আছে। তো এই যে ভাল্বটা আছে, সেই ভাল্বটা যেটা বন্ধ ছিল, বন্ধ করে রেখেছিল, সেই ভাল্বটা কি হবে, খুলে যাবে। সেই ভাল্বটা খুলে গেলে কি হবে, গ্যাসটা অগ্র থেকে পশ্চাতে চলে আসবে। তাহলে অগ্রপ্রকোষ্ঠ থেকে পশ্চাৎ প্রকোষ্ঠে চলে আসলে গ্যাসটা পশ্চাৎ প্রকোষ্ঠে এসে রেটিয়া মিরাবিলিয়া দ্বারা শোষিত হয়ে যাবে। তাহলে রেটিয়া মিরাবিলিয়া দ্বারা শোষিত হলে কি হবে, মাছটা বডির মধ্যে কি গ্যাস কমে যাবে। তাহলে গ্যাস কমে গেলে কি হবে, মাছটা জলে ডুবে যাবে। বুঝতে পারলে? Then লিখো পায়রার বায়ুথলি। পায়রার তাহলে পটকার কি কাজ ছিল বলো, আমাদের দেহের আপেক্ষিক গুরুত্ব কমে দেওয়া, তাই না? সেম টু সেম কাজ এখানেও, এদের কাজও ওটাই, বায়ুকে মানে আমাদের বডিকে হালকা করা। তাহলে যেসব প্রাণীগুলো তাদেরকে কি বলা হয় বলো, পায়রাকে তাহলে খেচর প্রাণী বলতে পারি, যেসব প্রাণী উড়ে তাদের কি বলা হয়, খেচর বলা হয় তো। হ্যাঁ স্যার। তাহলে পায়রা হচ্ছে একটা খেচর প্রাণী, ঠিক আছে। তাহলে বায়ুথলির কাজ কি হলো, পায়রাকে উড়তে সাহায্য করা। তো লিখে নাও সবাই, এর কাজ হচ্ছে উঠতে সাহায্য করা, ঠিক আছে। ছবি দেখো সবাই আগে। স্যার বলো। এগুলো এগুলো তো সবই অঙ্গ সংস্থান জনিত অভিযোজন হচ্ছে, পড়ানো হচ্ছে। হুম, বলো। হ্যাঁ, পড়ানো হচ্ছে ওটাই, ও, অঙ্গ সংস্থানগতই পড়ানো হচ্ছে। ওটাই মানে জিজ্ঞেস করলাম, এটা কি ওটারই উদাহরণ, ওটাই হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ, অঙ্গ করছিলাম। সংস্থানগতরই উদাহরণ, ঠিক আছে। হ্যাঁ তাহলে হ্যাঁ, এখানে দেখো থ্যাংক ইউ স্যার। পায়রার দেহে কি হচ্ছে, পায়রার দেহে বায়ুথলি থাকছে। তাহলে পায়রাকে উঠতে হবে, তাহলে উঠতে গেলে তার বডিতে কি, তার বডির যদি ওয়েট যদি অনেক বেশি থাকে, তাহলে তার বডির যদি ভর অনেক বেশি থাকে, তাহলে সেটা কি উঠতে পারবে, উঠতে পারবে না। তাহলে তার বডির যে ওয়েট সেটা কমানোর জন্য পায়রার দেহে এই যে আমাদের এখানে এর পাশাপাশি ফুসফুসের পাশাপাশি ফুসফুসের চারিদিকে এরকম হলুদ হলুদ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বায়ুথলি। তাহলে আমাদের বায়ুথলি দেখা যায়। তাহলে কটা বায়ুথলি টোটাল দেখা যায়, 9টা। এখানে ছবিতে 9টা নেই, নটা। তাও হ্যাঁ 9টা দেখা যায়। নটা। তাহলে পিছনে যেগুলো আছে ওগুলো দেখানো যাচ্ছে না এখানে। তো টোটাল 9টা। তাহলে লিখো মোট 9টি বায়ুথলি থাকে, বায়ুথলি থাকে, ঠিক আছে। এটা গেল ফার্স্ট পয়েন্ট। নেক্সট লিখো বায়ুথলিকে আরেকটা ইংরেজিতে কি বলা হয়, এয়ার স্যাক। কি বলা হয়, এয়ার স্যাক। বায়ু ইংরেজি এয়ার, থলি ইংরেজি স্যাক, তো এয়ার স্যাক। তাহলে এই বায়ুথলিগুলো কি করে বলো, পায়রার দেহকে কি করবে, হালকা করবে। তাহলে কি করছে বলো, বায়ুথলিগুলি পায়রার দেহকালে, পায়রার বায়ুথলিগুলি পায়রার দেহকে হালকা করে। আর বলো উড়তে গেলে কি বেশি অক্সিজেন লাগবে তো, কারণ বেশি কাজ করছে, উড়াটাতে অনেক বেশি কাজ তো, তাই না? তাহলে উড়ার সময় যে অক্সিজেনটা দেয় লাগে, সেটা অক্সিজেনটা আমাদের বায়ুথলিগুলোই সাপ্লাই করছে। তো লিখো পায়রা, বায়ুথলিগুলি পায়রার দেহকে হালকা করে ও
ওড়ার সময় অক্সিজেন সরবরাহ করে। অক্সিজেন সরবরাহ করে। এটা হলো পায়রার বায়ুথলির কাজ। ঠিক আছে, লেখা আছে তোমার? হ্যাঁ স্যার। এবার বলো পায়রার যে আমাদের উড়তে সাহায্য করতে হবে, তাহলে বলো পায়রার বডিতে ওজন কি কমাতে হবে, তাই না? তাহলে কি পায়রার দেহেতে যদি আমাদের দেহের ভিতরে যদি কোনো এমন অঙ্গ থাকে যেগুলো পায়রার কোনো কাজে লাগবে না, সেই অঙ্গগুলো কি থাকবে না উড়ে যাবে বলো? এমন এমন অঙ্গ যেগুলো পায়রার দেহের ওজন এমনি এমনি বাড়িয়ে দিচ্ছে, তাহলে পায়রার দেহতে কি দেহ কি চাইবে বলো? ওই অঙ্গগুলো না থাকুক, তাই না? তো এরকম স্যার ওড়ার এটা জন্য কি লিখেছেন? বলো কোনটা? বায়ুথলিগুলি পায়রার দেহকে হালকা করে ওড়ার স্যার সময় ওই যে অক্সিজেন ও ওড়ার সময়, ও নাটা ওড়ার সময় অক্সিজেন সরবরাহ করে। তাহলে পায়রার দেহে এরকম আরো কয়েকটা অভিযোজন দেখা যায়। কি দেখা যায়? সবাই লিখো, তো লিখো পায়রার দেহে তো লিখো পায়রার দেহে দেখো পাখি আকাশে উড়ে, পায়রা আকাশে উড়ে, তাই না? তাহলে পায়রা যখন আকাশে উড়ে তখন খাবার খুঁজতে গেলে কি হবে? তার চোখে চোখে কি করছে আমাদের? চোখটা সলিড একদম সুন্দর হতে হবে চোখটা। তো সেই চোখটা সুন্দর কেন হতে হবে? কারণ উপর থেকে যাতে খাবারটা ভালো করে দেখতে পায়। তাহলে এই যে উপর থেকে যাতে সহজে খাবারটা দেখতে পায়, খাবার খুঁজে পায়, সেই জন্য পায়রার দেহে একটা বিশেষ ধরনের অঙ্গ থাকে। ঠিক আছে, তাহলে সেই অঙ্গটার নাম কি? পেকটিন। লিখে রাখো পায়রার চোখে, পায়রার দেহে না লিখে লিখো পায়রার চোখে পেকটিন পেকটিন নামক পায়রার চোখে পেকটিন নামক অঙ্গ দূর থেকে শস্য দানা দেখতে সাহায্য করে। ঠিক আছে, বুঝতে পারলে? ওড়ার সময় যাতে দূর থেকে দেখতে পেয়ে পায়রাটা দেখতে পায়, সেই জন্য পায়রার চোখে একটা বিশেষ ধরনের অঙ্গ দেখা যায়, সেটার নাম হচ্ছে পেকটিন। চলো নেক্সট লিখো। তাহলে এবার বলো আমি এখন কি বললাম বলো? স্যার যে পয়েন্টটা আরেকবার বলুন তো। পায়রার চোখে পেকটিন নামক অঙ্গ, স্যার। হ্যাঁ পায়রার, তোমার নেটওয়ার্কে ডিস্টারবেন্স হচ্ছে ওই জন্য দেখতে পাচ্ছ না, বাকিরা সবাই দেখতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার পায়রার পায়রার চোখে পায়রার চোখে পেকটিন নামক অঙ্গ দূর থেকে শস্য দানা দেখতে সাহায্য করে। দূর থেকে শস্য দানা দেখতে সাহায্য করে, এটা লেখা আছে। ঠিক আছে সবার? নেক্সট লিখো। হ্যাঁ স্যার হয়ে গেছে। এবার আমি কি বললাম? পায়রার দেহটাকে হালকা করার জন্য কি হবে? যে অতিরিক্ত যেগুলো অঙ্গ যেগুলো আমাদের বডিতে কোনো কাজে লাগবে না, সেই অঙ্গগুলো কি হবে? থাকবে না। তাহলে পায়রার দেহে এরকম অনেক অঙ্গ থাকে না যেগুলো আমাদের কোনো কাজে লাগে না, তো লিখো পায়রার দেহে হালকা করার জন্য, পায়রার দেহকে হালকা করার জন্য নিম্নলিখিত নিম্নলিখিত অঙ্গগুলি থাকে না। অঙ্গগুলি থাকে না। কারণ অঙ্গ থাকলে কি হয় বলো? যত বেশি অঙ্গ তত বেশি আমাদের বডিতে ওয়েট বাড়বে, তাই না? তাহলে কিছু কিছু অঙ্গ থাকে পায়রার গায়ে যেগুলো থাকে না, কারণ পায়রাকে উঠতে হবে। পায়রাকে উঠতে হবে মানে কি? পায়রার বডির ওজন কমাতে হবে। তাহলে ওজন কমানোর জন্য কিছু কিছু অঙ্গ পায়রার গায়ে দেখা যায় না। তাহলে কোন কোন অঙ্গ দেখা যায় না? লিখো সবাই। 1 নম্বর
চোয়ালে দাঁত থাকে না, চোয়ালে দাঁত থাকে না। এগুলো নেক্সট লিখা হচ্ছে পাকস্থলী ও পিত্তাশয় নেই। পাকস্থলী পাকস্থলী ও পিত্তাশয় থাকে না। পাকস্থলী ও পিত্তাশয় থাকে না। এগুলো সব থাকছে না কারণ আমার বডির ওজন কমাতে হবে সেই জন্য, ঠিক আছে। পাকস্থলী ও পিত্তাশয় থাকে না। নেক্সট লিখা হচ্ছে মূত্রাশয় থাকে না। হ্যালো স্যার, বলো। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। বলছি পায়রার দেহে তো 9টি বায়ুথলি থাকে না? হ্যাঁ, 9টি। হ্যাঁ, 9টি তো থাকে। বলো কি প্রবলেম, বলো। বলো, কিছু বলছো আর? না, আপনি 7 বলছিলেন তো। 7 বলেছি আমি? আমি 7 বললাম না 9 বলেছিলাম? না হ্যাঁ স্যার স্যার, বলেননি তো। হ্যাঁ তাই বলেছেন। হ্যাঁ, এবার তুমি তাহলে শুনতে ভুল করেছো হয়তো, ঠিক আছে। তাহলে 7 যদি বলে থাকি তাহলে আচ্ছা, ঠিক, সরি। প্রথমে বলে দিচ্ছি 9 হবে, ঠিক আছে। মোট 9টি বায়ুথলি থাকে। আচ্ছা, তাহলে ঠিক মূত্রাশয় আছে। থাকে না। নেক্সট লিখো হচ্ছে জননতন্ত্রে কেবলমাত্র বাম ডিম্বাশয় ও বাম ডিম্বনালী থাকে। বাম স্যার কি বললেন? কেবলমাত্র বাম ডিম্বাশয় ও বাম ডিম্বনালী থাকে। দেখো মেইনলি আমাদের বডিতে, আমাদের মানুষের বডিতে কটা ডিম্বাশয় দেখা যায়? 2টো ডিম্বাশয় দেখা যায়, বাম ডিম্বাশয়, ডান ডিম্বাশয়। তো সেরকম পায়রার দেহতে শুধু বাম ডিম্বাশয়তে থাকে, ডান ডিম্বাশয় থাকে না, কারণ ওজন কমাতে হবে। তাহলে একটা ডিম্বাশয় কাজ হয়ে যাচ্ছে ওর। সেরকম একটা ডিম্বনালীতে ওর কাজ হয়ে যাচ্ছে, তাহলে বাম ডিম্বনালীতে থাকে, ডান ডিম্বনালী থাকে না। তাহলে বাম ডিম্বাশয় থাকছে ওখানে আর বাম ডিম্বনালী থাকছে, বুঝতে পারলে? তাহলে পরীক্ষাতে কোশ্চেন কিভাবে আসবে? পরীক্ষাতে কোশ্চেন আসবে হচ্ছে নিম্নলিখিত কোনটি পায়রার দেহে উপস্থিত উপস্থিত ঠিক আছে। নিম্নলিখিত কোনটি পায়রার দেহে উপস্থিত নয়, ধরেন কোশ্চেন হলো নিম্নলিখিত কোনটি পায়রার দেহে উপস্থিত নয়। তো লিখা হলো অপশন হলো হচ্ছে বাম ডিম্বাশয়, বাম ডিম্বনালী, মূত্রাশয়। কি বলবো অ্যান্সার? উপস্থিত নয়। মূত্রাশয় থাকে না। হ্যাঁ, মূত্রাশয়। এইভাবে পরীক্ষাতে কোশ্চেন আসবে, ঠিক আছে। স্যার পায়রায় তো বাম ডিম্বনালী থাকে। হ্যাঁ, বাম ডিম্বনালী আর বাম ডিম্বাশয় থাকে, থাকে না না, থাকে, ঠিক আছে। ওই জন্য আমি আলাদা আলাদা পেন দিয়ে লিখেছি। চলো ঠিক আছে, মাইক অফ করে দাও, বাকি যারা আছে মাইক অন করেছে। নেক্সট হয়ে গেল পায়রার গল্প শেষ। নাকি শারীরবৃত্তীয় অভিযোজন। আমাদের অঙ্গ সংস্থান গত অভিযোজন হয়ে গেল। তাহলে অঙ্গ সংস্থান গত অভিযোজনে আমরা কি কি বললাম বলো? দুটো জিনিস বললাম, তিনটে জিনিস বললাম। একটা হচ্ছে আমাদের ক্যাকটাস, একটা হচ্ছে আমাদের তোমাদের রুই মাছের পটকা, একটা হচ্ছে আমাদের পায়রার বায়ুথলি। তিনটে জিনিস বললাম অঙ্গ সংস্থান, ঠিক আছে। অঙ্গ সংস্থান গত তিনটে জিনিস বললাম। দেন লিখা হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন। লিখা হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন। এখানে কি হয় বলো? বডির ভিতরে অনেক চেঞ্জ দেখা যায়, ঠিক আছে। ফার্স্ট লিখা হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজনের মধ্যে
সুন্দরী গাছের শ্বাসমূল। তো ফার্স্ট লিখো পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট সুন্দরী গাছ। তাহলে আমরা কি জানি বলো, ছোটবেলা থেকে পড়েছি সুন্দরী গাছে কি দেখা যায়, শ্বাসমূল দেখা যায় তো। তাহলে হ্যাঁ সুন্দরী স্যার। গাছে শ্বাসমূল দেখা যায়, সেটা হচ্ছে হ্যাঁ আমাদের স্যার। শারীরবৃত্তীয় অভিযোজনের উদাহরণ। তাহলে শারীরবৃত্তীয় অভিযোজনের উদাহরণ কেন শ্বাসমূলটা? শ্বাসমূল কেন দরকার হচ্ছে? কারণ সুন্দরী গাছ থাকে হচ্ছে লবণ অঞ্চলে। তো সেখানে কি হচ্ছে আমাদের বলো, সেখানে বেশিরভাগ সময় মূলটা হচ্ছে আমাদের যে গাছের যে গোড়াটা সেটা জলে ডুবে থাকে। তাহলে জলে যখন ডুবে থাকে সেটা আমাদের ভালো বেশি পরিমাণে অক্সিজেন সংগ্রহ করার জন্য কি হচ্ছে আমাদের বলো, মূলগুলো মাটি থেকে উপরের দিকে উঠে যায়। উপরের দিকে উঠে গেলে এর উঠার কারণ কি? কারণ লবণাক্ত অঞ্চলে লবণাক্ত যে মাটিটা, সেই মাটিটা হচ্ছে সেই মাটিটাতে অক্সিজেনের পরিমাণ অনেক কম থাকে। তাহলে সেই মাটিটাতে অক্সিজেনের পরিমাণ কম, তাহলে আমাদের অক্সিজেনটা সরবরাহ করার জন্য মূলটা কি হবে, অভিকর্ষের বিপরীতে মাটির উপরের দিকে উঠে যায়। তাহলে এটাকে আমাদের যখন যে মূলগুলো মাটির উপরের দিকে উঠে যায় তাহলে সেটাকে বলে শ্বাসমূল বা নিউম্যাটোফোর। ঠিক আছে, তো লিখো সবাই। স্যার, বলো। আপনি কি স্ক্রিন বন্ধ করে রেখেছেন? না তো, আমি দেখতে পাচ্ছি না তো। বাকিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে হ্যাঁ পাচ্ছি। স্যার। তুমি ইয়ে করো, লিভ করে একবার জয়েন হয়ে যাও, ঠিক হয়ে যাবে। ওকে স্যার। দেন লিখো সুন্দরী গাছে হচ্ছে, তাহলে সুন্দরী গাছ কি ধরনের উদ্ভিদ? আমরা পড়েছিলাম ক্যাকটাস কোন ধরনের উদ্ভিদ ছিল, জেরোফাইট পড়েছিলাম তো, জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট, ক্যাকটাস। সুন্দরী গাছ হচ্ছে আমাদের হ্যাঁ। লবণাম্ব উদ্ভিদ। হ্যালো কি ভাই। বলা হয়? তাহলে লবণাম্ব, তাহলে লবণাক্ত অঞ্চলে জন্মায়, সেটার নাম হচ্ছে লবণাম্ব। ঠিক আছে, লবণাম্ব উদ্ভিদ বা হ্যালোফাইট। পরীক্ষাতে এটাও কোশ্চেন আছে, সুন্দরী গাছ কি ধরনের উদ্ভিদ? ঠিক আছে, লবণাম্ব উদ্ভিদ বা হ্যালোফাইট। ঠিক আছে, নেক্সট লিখো, এটা লেখা হলো। কারণ হ্যালোফাইট কেন বলছি তাদেরকে, যে তারা ভিজে কর্দমাক্ত, ভিজে কর্দমাক্ত মানে কাদা। ঠিক আছে, একদমই দেখা যাচ্ছে না। বাকিরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, দেখা ক্লিয়ার আছে। যারা দেখতে পাচ্ছ না এই করে লিভ করে জয়েন করো, তোমাদের নেটওয়ার্ক খারাপ, আমার নেটওয়ার্ক ঠিক আছে এখানে। তাহলে ভিজে কর্দমাক্ত, স্যার এক্সাম্পল গুলো কি কি? কিসের এক্সাম্পল গো? এই নিচে ব্র্যাকেটে কি লিখেছেন? ভিজে কর্দমাক্ত, ভিজে মানে তো বুঝতে পারছো ভিজা, কর্দমাক্ত মানে হচ্ছে কাদা। ঠিক আছে, কর্দমাক্ত, ভিজে কর্দমাক্ত ও লবণাক্ত অঞ্চলে জন্মায়। ভিজে কর্দমাক্ত, হ্যাঁ বলো, কর্দমাক্ত ও লবণাক্ত অঞ্চলে স্যার, জন্মায়। বলো বলো। স্যার কালকে কোন কোন সিলেবাস হবে? আজকের পড়াটা শেষ হোক, তারপরে কালকের কথা কালকে ভাববো, ওটা ক্লাসের শেষে বলে দেবো। ঠিক আছে, আজকেরটা করো। লিখো ভিজে কর্দমাক্ত ও লবণাক্ত অঞ্চলে জন্মায়। ওকে, নেক্সট লিখো। তাহলে আমরা জানবো এবার শ্বাসমূল জিনিসটা কি। তো লিখো শ্বাসমূল, লিখো শ্বাসমূল। শ্বাসমূলকে আরেকটা কথা কি বলা হয় বলো, নিউম্যাটোফোর। কি বলা হয়? নিউম্যাটোফোর। শ্বাসমূলকে আরেকটা কথা বলা হয় নিউম্যাটোফোর। ঠিক আছে, স্যার বলছিলাম শ্বাসমূল আর ঠেসমূল এই দুটো কি একই? না না, একদমই আলাদা। দেখো লিখে দিচ্ছি, ছবির মাধ্যমে লিখে দিচ্ছি। ঠেসমূল কোথায় দেখা যায়? কেয়া গাছে দেখা যায় না? পড়েছো উদাহরণ? ঠেসমূল কোনোদিন কেউ পড়েছো? ঠেসমূল কেয়া গাছে দেখা যায়। ঠিক আছে, আর হ্যাঁ, আমাদের পড়েছি তো। আর আমাদের শ্বাসমূলটা দেখা যায় হচ্ছে সুন্দরী গাছে। ঠিক আছে, দেখাচ্ছি আমি পার্থক্যটা কি দেখাচ্ছি দেখো, দুটোর কাজ আলাদা মেনলি। ঠিক আছে, দুটোই হচ্ছে তোমার, আর কেউ আনমিউট করে আছে স্যার, মিউট করতে বলুন। মিউট করে দাও, যে আনমিউট করে আছো এই সে মিউট করে দাও। ঠিক আছে,
তাহলে দেখো, সুন্দরী গাছের শ্বাসমূল হচ্ছে এরকম দেখতে, যে এই যে এটা হচ্ছে গাছ, গাছের সাইডে মাটি থেকে এরকম উপরে উঠে যাচ্ছে মূল, দেখতে পাচ্ছ সবাই? এই যে মাটি থেকে এরকম হ্যাঁ স্যার। কাঁটার মতো উপরে উঠে যাচ্ছে, এটাকে বলে শ্বাসমূল। আর ঠেসমূলটা কি? ঠেসমূল হচ্ছে লবণাক্ত অঞ্চলে দেখা যেতে পারে। ঠেসমূলটা কি করে? ঠেসমূলের কাজ হচ্ছে গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করা, নামে ঠেসমূল। ঠেস, তো ঠেসমূল দেখতে কি হয়, কিরকম হয়? যেহেতু যেহেতু মাটিটা কি বলো, ভিজা মাটি, তো তাহলে ভিজা মাটিতে গাছ কি, গাছ তো পড়ে যেতে পারে, তাই না? তাহলে ভিজা মাটিতে গাছটা পড়ে যাওয়া বাচ্চাটা বাঁচানোর জন্য গাছের গোড়াতে এরকম এরকম টাইপের কয়েকটি মূল দেখা যায় এরকম। তাহলে গাছকে কি করা আছে বলো? ঠেলা দিয়ে আছে, তো ঠেস দিয়ে আছে। তো এই যে ঠেস দিয়ে আছে, এটাকে বলা হয় ঠেস মূল। একটু বুঝতে পারলে সবাই? ঠেস মূলের কাজ কি? গাছকে হ্যাঁ স্যার। গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, এটা হচ্ছে ঠেস মূলের কাজ। এর কাজ কোনো শ্বাস নিতে সাহায্য করে এসব কাজের না, শ্বাস নিতে সাহায্য করার কাজ হচ্ছে শ্বাস মূলের, যেটা আমাদের সুন্দর গাছে দেখা যায়, ঠিক আছে? তো লিখে নাও সবাই। তাহলে শ্বাস মূলের কাজ কি? লবণাক্ত অঞ্চলে, লবণাক্ত মাটিতে, লবণাক্ত মাটিতে অক্সিজেন সরবরাহ কম হওয়ার জন্য কি হচ্ছে বলো? মাটি থেকে কি হচ্ছে? অভিকর্ষের বিপরীতে। অভিকর্ষ মানে কি? মাধ্যাকর্ষণ মানে মাটির নিচের দিকে যাওয়া, এটা হচ্ছে অভিকর্ষ, অভিকর্ষের দিকে। আর অভিকর্ষের বিপরীতে মানে হচ্ছে এইদিকে, উল্টো দিকে, ঠিক আছে? এটাকে বলছে অভিকর্ষের বিপরীত। তাহলে মাটিটা মেনলি কি থাকে, মূল থাকে মাটির নিচের দিকে থাকে, কিন্তু এখানে কি হচ্ছে, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, সেই জন্য আমরা বলছি অভিকর্ষের বিপরীত দিকে। তো লবণাক্ত মাটিতে অক্সিজেন সরবরাহ কম হওয়ার জন্য অভিকর্ষের বিপরীতে, অভিকর্ষের অভিকর্ষের বিপরীতে শ্বাসমূল দেখা যায়, ঠিক আছে? তাহলে অক্সিজেন সরবরাহ তার সাথে বজায় থাকে, সেই জন্য সেখানে শ্বাসমূল বা নিউম্যাটোফোর দেখা যায়, ঠিক আছে? তাহলে এখানে কি থাকে বলো? এই যে শ্বাসমূলটা দেখতে পাচ্ছ, এই শ্বাসমূলটাতে দেখতে, এই শ্বাসমূলে ধরো এখানে শ্বাসমূল যদি থাকে, এরকম যদি শ্বাসমূল হয়, তো শ্বাসমূলের যে মাথা আছে সেখানে অনেক ছোট ছোট ছিদ্র দেখা যায়, এরকম ছিদ্র দেখা যায়। তাহলে এখানে এগুলো কি বলে বলো? শ্বাসরন্ধ্র। তাহলে এগুলো হচ্ছে শ্বাসরন্ধ্র, ঠিক আছে? এগুলোর কাজ কি বলো? শ্বাস, তো লিখো, বায়ু থেকে অক্সিজেন শোষণ করা, এটা হচ্ছে শ্বাসরন্ধ্রের কাজ। চলো তাড়াতাড়ি লিখো, আমাদের শেষ করতে হবে আজকে। স্যার বায়ু থেকে অক্সিজেন কি ওইটা লাস্টেরটা? শোষণ করা। নেক্সট লিখো। তাহলে শ্বাসমূল গেল, একটা হচ্ছে সুন্দরী গাছের অভিযোজন। দেন আরেকটা সুন্দরী গাছের অভিযোজন দেখা যায়, লিখো, যে অতিরিক্ত লবণ মোচন করে। তাহলে আমাদের কি জানলাম, যে তারা লবণাক্ত অঞ্চলে জন্মায়। তাহলে বডির ভিতরে অনেক লবণ জমা হতে থাকে, সেই লবণগুলোকে আমাদের কি করতে হবে, বডি থেকে বাইরে করতে হবে। তাহলে কিভাবে তারা বডি থেকে বাইরে করবে, লিখে না সবাই? অতিরিক্ত লবণ মোচন, মানে অতিরিক্ত লবণ যে জমা হয় বডির ভিতরে, সেটাকে বডি থেকে দেহ থেকে বাইরে কিভাবে করবে? অতিরিক্ত লবণ মোচন। তাহলে সুন্দরী গাছের পাতাতে একটা লবণ গ্রন্থি থাকে, ঠিক আছে? তাহলে লিখো, ফার্স্ট লিখো, পাতায় অবস্থিত
পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে, তাহলে সুন্দরী গাছের পাতাতে একটা গ্রন্থি থাকে, সেটা হলো লবণ গ্রন্থি। তাহলে পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে জলের সঙ্গে গৃহীত অতিরিক্ত লবণ ত্যাগ করে। অতিরিক্ত লবণ ত্যাগ করে। ঠিক আছে, এটা গেল আমাদের সুন্দরী গাছের কাজ। ঠিক আছে, সুন্দরী গাছের যে লবণ গ্রন্থি থাকে আমাদের পাতাতে, সেটা আমাদের গাছের সঙ্গে যে আমাদের মূল থেকে যে জলটা শোষণ হচ্ছে আমাদের, সেটার অতিরিক্ত লবণ যেটা থাকছে সেটা ইয়ে করছে, ত্যাগ করে দিচ্ছে। ঠিক আছে, নেক্সট লিখো, 2 নম্বর লিখো। সুন্দরী গাছের পাতাতেও কিছু পরিমাণ ইয়ে থাকে, পাতা গাছের ছাল। লিখো পাতা অতিরিক্ত লবণ। স্যার, বলো। এই যে পাতা অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে জলের সঙ্গে গৃহীত, তারপরেটা কি? অতিরিক্ত লবণ ত্যাগ করে। অতিরিক্ত লবণ ত্যাগ করে। অতিরিক্ত লবণ, নেক্সট লিখো অতিরিক্ত লবণ পাতা ও বাকলে জমা রাখে ও তা মোচনের মাধ্যমে ত্যাগ করে। তাহলে আমরা জানি গাছের কি হয়, পাতার মোচন হয়, বাকল মোচন হয়। সেই যে অতিরিক্ত লবণটা ছিল আমাদের বডিতে, সেটা কি পাতার বাকলে জমিয়ে রাখলো, তারপরে কিছু সময় পরে পাতাটাকেও মোচন করে দিল, বাকলটাকে মোচন করে দিল। তাহলে কি হলো, লবণটা আমাদের দেহ থেকে বাইরে চলে গেল, তাই না? তাহলে তাপ মোচনের মাধ্যমে, তাপ মোচনে দেখো, তাপ মোচনের অতিরিক্ত লবণ পাতা ও বাকলে জমা রাখে ও তাপ মোচনের মাধ্যমে অতিরিক্ত লবণ ত্যাগ করে। ঠিক আছে, ঠিক হলো। নেক্সট লিখো, আমাদের সুন্দরী গাছ হয়ে গেল। নেক্সট আমাদের উট। লিখো তাড়াতাড়ি। তাহলে আমাদের এটা হলো সুন্দরী গাছ, তাই না? তাহলে সুন্দরী হলো, দেন লিখো উট। উট, তাহলে উটের কি করে বলো? উট কোথায় থাকে বলো? আমাদের উট থাকে হচ্ছে মরুভূমি অঞ্চলে। তাহলে মরুভূমি অঞ্চলে মরুভূমির জাহাজ বলা হয় উটকে, তাই না? তাহলে মরুভূমির জাহাজ যেহেতু উটকে বলা হয়, তাহলে উট যেহেতু মরুভূমি অঞ্চলে থাকে, ওখানে কি জলের পরিমাণ অনেক কম। তাহলে জলের পরিমাণ যখন কম, তাহলে ওকে কি করতে হবে, জলটাকে নিজের বডিতে সঞ্চয় করে রাখতে হবে, তাই না? তাহলে উটের দেহে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য দেখা যায়, যার মাধ্যমে উট নিজের দেহে জলটাকে শোষণ করে রাখতে পারে। তাহলে কি কি বৈশিষ্ট্য দেখা যায়, যে কি কি বৈশিষ্ট্যের মাধ্যমে উট নিজের দেহে জল শোষণ করতে পারে, সেগুলো আমরা লিখবো। তাহলে কয়েকটা পরপর লিখবো, লিখে নেবো সবাই। তাহলে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মাধ্যমে লিখো, নিম্নলিখিত নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মাধ্যমে উট নিজের দেহে জল সঞ্চয় করে রাখে। ঠিক আছে, তাহলে জল সঞ্চয় করে রাখার জন্য উটের দেহে যেসব বৈশিষ্ট্য দেখা যায়, তাই আমরা দেখবো এখন। তো সবাই পরপর লিখো বৈশিষ্ট্যগুলো। ফার্স্ট লিখো 1 নম্বর। তাহলে বলো, চামড়া যদি পাতলা হতো উটের, তাহলে কি হতো বেশি বলো? আমাদের বডি থেকে জল তাড়াতাড়ি বেরিয়ে যেত, তাই না? কোন একটা উপরে যদি চামড়া যদি পাতলা হতো, তাহলে জল থেকে জল বেরিয়ে যাওয়ার চান্স বেশি, না মোটা চামড়াতে বেশি, কোনটাতে বেশি বলো?
পাতলা থেকে পাতলা চামড়া পাতলা থেকে শীত পাতলা তাহলে চামড়া কি থেকে। হ্যাঁ তো পাতলা তাহলে চামড়া থেকে। আমাদের অভিযোজনের মাধ্যমে যে উপরের যে চামড়াটা ওটা মোটা হয়ে গেছে, কারণ অতিরিক্ত জল যাতে আমাদের শরীর থেকে বেরিয়ে না যেতে পারে। তো লিখো বাষ্পীভবন জন্য ডাইরেক্ট আমাদের সূর্যটা লাগছে না, তাই না? তাহলে আমাদের বাষ্পীভবনের চান্সও কম হচ্ছে, তাহলে পুরো ও রোম যুক্ত হয়। চামড়া পুরু ও রোম যুক্ত হয়। ঠিক আছে, এটা হলো ফার্স্ট পয়েন্ট। তাদের লিখো, নষ্ট করবে না, সহজ জিনিস এগুলো। তাহলে দেখলাম যে চামড়াটা যেহেতু মোটা মোটা থাকছে সেজন্য আমাদের বাষ্পীভবনের চান্সও কম থাকছে। নেক্সট লিখো, এবার বলো আমাদের বডিতে যদি কি বলবো, যদি আমাদের যে নিঃশ্বাস ছাড়ি, বলো আমরা যখন কোনো একটা নিঃশ্বাস ছাড়ি, কোনোদিন দেখেছো কোন একটা আয়নার সামনে তোমার নিজের মুখ থেকে নিঃশ্বাস ছেড়ে হতো, আয়না থেকে একটা ভাপের মতো দেখা যেত এরকম জলীয় বাষ্প, দেখেছো কোনোদিন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ওটা কি জলীয় বাষ্প তো? হ্যাঁ স্যার। আর আমাদের মুখ থেকে যখন কোনো এটা মুখ থেকে কোনোদিন ধরো এভাবে যদি ছাড়ছে, সেটা কি ঠান্ডা হয় না গরম হয়? বলো সবাই। গরম। গরম হয়। হ্যাঁ, তাহলে গরম আমাদের হয়। তাহলে কি করতে হবে, তাহলে উল্টের দিকে তার উল্টোটা করতে হবে না? তাহলে গরমটা ঠান্ডা করতে হবে। আর তাহলে ঠান্ডা করলে কি হয় বলো, যে জলটা যে জলীয় বাষ্পটা এই যে বেরিয়ে যাচ্ছে মুখের মধ্যে দিয়ে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে, তাহলে সেটা আমাদের নষ্ট হবে না। লিখো তাহলে লিখো কি লিখবে, নিঃশ্বাসের সাহায্যে নিঃশ্বাসের সাহায্যে সাহায্যে যাতে জলীয় বাষ্প না বেরিয়ে যায় তার জন্য কি হচ্ছে বলো, যে আমাদের উষ্ণ নিঃশ্বাসকে কি হচ্ছে, তার জন্য যে আমাদের উষ্ণ আমাদের যেরকম মানব দেহে কি উষ্ণ উষ্ণ নিঃশ্বাস, তাই না? আমরা যেটা নিঃশ্বাস ছাড়ি সেটা হচ্ছে উষ্ণ। তাহলে হ্যাঁ। তাহলে ইটের দিয়ে বলছি, সরি, উটের দিয়ে সেই উষ্ণ নিঃশ্বাসটাকে প্রথমে কি করতে হবে, ঠান্ডা করতে হবে, তাই না? তো উষ্ণ নিঃশ্বাসকে প্রথমে ঠান্ডা করা হয়। তাহলে বলো ঠান্ডা যখন করছি তাহলে কি হচ্ছে বলো, ঘনীভবন হবে। আর গ্যাস ঠান্ডা হলে কি হয়, ঘনীভবন হয়। তাহলে ঘনীভবনের মাধ্যমে কি হচ্ছে, আমাদের গ্যাসটা কি হচ্ছে, উষ্ণ নিঃশ্বাসটা জলে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে উষ্ণ নিঃশ্বাসকে প্রথমে ঠান্ডা করে ঘনীভবনের মাধ্যমে ঘনীভবনের মাধ্যমে ঘনীভবনের মাধ্যমে নাসাপথে মানে কি, নাকের ভিতরে নাসাপথে জল উৎপন্ন হয়। তাহলে কি করলাম বলো, জলীয় বাষ্পটা যাতে বাইরে বেরিয়ে না যায়, তাহলে সেই উষ্ণ নিঃশ্বাসটাকে আমরা নাসার পথে ঠান্ডা করছি, ঠান্ডা করে ঘনীভবনের মাধ্যমে জল উৎপন্ন করছি। ঠিক আছে, তাহলে সেই জলটা কি থাকলো, বডি থেকে বাইরে বেরোলো না বডির ভিতরে থেকে গেল? বডির ভিতরে থেকে গেল, তাই না? বডির ভিতরে থাকলো। ভেতরে থেকে গেল। তাহলে আমরা উষ্ণ নিঃশ্বাসটাকে বাইরে বের করতে দিচ্ছি না, তার কারণে নাকের ভিতরেই আমরা ঠান্ডা করে দিচ্ছি জল নিঃশ্বাসটাকে। ঠিক আছে, নেক্সট লিখো। তাহলে বলো আমাদের যদি মূত্রেতে জলের পরিমাণ যদি কম থাকে, তাহলে কি মূত্রতে যদি জলের পরিমাণ বেশি থাকে, তাহলে জলের পরিমাণ বেশি মানে কি, মূত্র পাতলা হওয়া না মূত্র ঘনীভূত মানে ঘন হওয়া, বলো সবাই।
জল যদি বেশি থাকে মূত্রতে, সেটা মূত্র পাতলা হবে না, ঘন হবে, পাতলা হবে। তাহলে আমরা কি চাই? পাতলা। হ্যাঁ, তাহলে আমরা চাই জলটা যাতে মানে মূত্রটা যাতে মানে ঘন হয়। তাহলে তো আমাদের জলটা কম বেরাবে, তাই না? তাহলে লিখো উটের দেহে মূত্র হয় ঘনীভূত। ঠিক আছে, ঠিক আছে, লিখো। নেক্সট লিখো। আর আমাদের কি মূত্র এরকম ঘন হয়, সেরকম এদের মলের মধ্যেও কি হবে? জলের পরিমাণ কম হবে। তো লিখো অর্ধকঠিন অর্ধকঠিন মলমূত্র ত্যাগ করে এবং এবার বলো, আমরা যখন পড়েছিলাম মনে আছে সবার রিলেশন চ্যাপ্টার, যারা যারা নতুন কাজ করে তারা জানে না, রিলেশন চ্যাপ্টার পড়ানোর সময় আমরা তিনটা জিনিস বলেছিলাম। কারোর মনে থাকলে কিন্তু দেখি কারোর পড়া মনে আছে কিনা। তিনটা মেন রেশন পদার্থ থাকে আমাদের, মনে আছে সবার? অ্যামোনিয়া, ইউরিয়া, অ্যামোনিয়া, উল্টো পাল্টা বলবে না, এরকম ভাবে বলবে, তাহলে পরীক্ষাতে ভুল হবে। অ্যামোনিয়া, ইউরিয়া, দেন ইউরিক অ্যাসিড। ঠিক আছে, তাই না? বলো, এবার বলো সবাই, এদের মধ্যে আমাদের সব থেকে বেশি জল কোনটাতে লাগে? আমি বলেছিলাম পড়ানোর সময় যে অ্যামোনিয়াতে সব থেকে বেশি জল লাগে। হ্যাঁ, অ্যামোনিয়াতে রেশনের জন্য সব থেকে বেশি জল লাগে। কারণ কি? অ্যামোনিয়া সব থেকে বিষাক্ত। তো যত পরিমাণ বিষাক্ত বেশি থাকবে তত পরিমাণ জল বেশি লাগবে। সেরকম ইউরিয়াতে কি সব থেকে কম বিষাক্ত, তাহলে সব থেকে জল কম লাগবে। এবার বলো, উট কি চাইবে এই তিনটার মধ্যে কোনটা করার? বলো সবাই, জল যেটাতে বেশি লাগবে না জল ইউরিক যেটাতে কম অ্যাসিড। লাগবে? জল যেটাতে কম লাগবে জল সব কম লাগবে। হ্যাঁ, জল কম করতে লাগছে ইউরিক অ্যাসিড। তাহলে এখন আমাদের যে উটের যে তাহলে রেশন পদার্থ কি হবে? ইউরিয়া হবে না ইউরিক অ্যাসিড হবে? ইউরিক অ্যাসিড হবে। বুঝতে পারলে ইউরিক কেন অ্যাসিড। কেন ইউরিক অ্যাসিড হলো? বুঝতে পারলে? আগের চ্যাপ্টারের পড়া তোমাদের কাজে লেগে গেল এখানে। ঠিক আছে, সবাই লিখে নাও। এইভাবে যেগুলো চ্যাপ্টার হয়ে গেছে ওগুলো চ্যাপ্টার ভুলে যাবে না, রিভিশন করতে থাকবে। রিভিশন হবে যদিও, তাও নিজেরা রিভিশন করতে থাকবে বাড়িতে। তো লিখো ইউরিয়ার পরিবর্তে, না লিখো প্রথমে জলের কম খরচের জন্য, মূত্রে জলের অপচয় কমানোর জন্য মূত্রে জলের অপচয় কমানোর জন্য কি হচ্ছে বলো? ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড থাকে। ইউরিক অ্যাসিড ত্যাগ করে। ইউরিক অ্যাসিড ত্যাগ করে। ইউরিক অ্যাসিড ত্যাগ করে। এগুলো ছোট ছোট পয়েন্ট, কিন্তু বুঝে বুঝে পড়লে পরীক্ষাতে মনে থাকবে। পরীক্ষাতে এবার মনে রাখবে, উট কি চায়? উট চায় যে আমাদের বডি থেকে যাতে সব থেকে কম পরিমাণে জল বের হয়। তাহলে আমরা মনে করবো যে আমরা দেখলাম যে রেজাল্ট পড়ার সময় আমরা দেখেছিলাম যে অ্যামোনিয়া যখন বাইরে বেরোয় তখন সব থেকে বেশি জল লাগে, আর যখন ইউরিক অ্যাসিড যখন বাইরে বেরোয় তখন সব থেকে কম জল লাগে। তাহলে কি থাকবে? তো সেখানে নিশ্চয়ই ইউরিক অ্যাসিড বেরোবে, তাই না? তাহলে ইউরিক অ্যাসিড ত্যাগ করে। এটা গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট লিখো। এবার সবাই শুনেছো উটের দেহে কুশ থাকে? হ্যাঁ স্যার হ্যাঁ শুনেছি। স্যার। তাহলে হ্যাঁ স্যার, ওই কুশটিকে তো ওয়াটার স্যাকও বলা হয়। ওদের জল সঞ্চয় করে হ্যাঁ ঠিক। ওর রাখে। স্যার পাকস্থলীর মধ্যে জল ধরে রাখে। ওদের চর্বিতে যেটা থাকে সেটা জল সঞ্চয় করে রাখে। হ্যাঁ, তাহলে সবাই লিখো উটের কুজে ফ্যাট থাকে। ঠিক আছে, তাহলে লিখো সবাই উটের কুজে সঞ্চিত ফ্যাট, উটের উটের কুজে সঞ্চিত ফ্যাট থেকে জরুরি অবস্থায়
উট জল সৃষ্টি করতে পারে, ঠিক আছে। তাহলে সেই যে ফ্যাট আছে, ফ্যাটটার বিপাকের মাধ্যমে জল সৃষ্টি করতে পারে, ঠিক আছে। নেক্সট লিখো, ফার্স্ট নম্বর লিখো, পাকস্থলীতে একটা বিশেষ ধরনের জিনিস দেখা যায়, সেটাকে বলা হয় ওয়াটার স্যাক। সেই পাকস্থলীতে ওয়াটার স্যাক কি করে, জলটাকে সঞ্চয় করে রাখে। ওয়াটার স্যাক মানে হচ্ছে জলের থলি। কেমন হয় দেখতে জলের থলি, দেখে নাও সবাই। তাহলে এরকম জলের থলি থাকে পাকস্থলীতে, ঠিক আছে। তাহলে কি করা হয় এই জলের থলিটাতে, এই যে দেখতে পাচ্ছ ওয়াটার স্যাক, এর মধ্যে এই যে এটা ওয়াটার স্যাকের মধ্যে, এই যে ওয়াটার স্যাকের মধ্যে জলটা এখানে ভিতরে সঞ্চয় করে রেখেছি, ঠিক আছে। তাহলে এর ভিতরে জল সঞ্চয় করে রাখছি এরকম। তাহলে এটা কোথায় থাকে, পাকস্থলীতে থাকে, ঠিক আছে। মনে থাকে, পরীক্ষাতে কোশ্চেন যদি আসে ওয়াটার স্যাক কোথায় দেখা যায়, উত্তর দিয়ে কি বলবে आंसर, পাকস্থলী। তো লিখো পাকস্থলীতে উপস্থিত ওয়াটার স্যাকে ঠিক আছে, পাকস্থলীতে উপস্থিত ওয়াটার স্যাকে জল সঞ্চিত থাকে। হয়ে গেল, সহজ ব্যাপার। নেক্সট লিখো, তাহলে বলো এদের জল হেনরি লুপে কি বেশি পরিমাণে শোষণ হবে। আমরা দেখেছিলাম রেশন পড়ার সময় যে হেনরি লুপে কি হচ্ছে, জলের পুনঃশোষণ ঘটে, তাই না। তাহলে এখানে জলের পুনঃশোষণটাও কি হবে বলো, জলের পুনঃশোষণের হারও বেশি হবে, তাই না। তো লিখো তাহলে লিখো হেনরি লুপে, কারণ পুনঃশোষণ হওয়ার মানে কি, জলটা নিজের বডিতে থেকে যাওয়া, তাই না। পুনঃশোষণ মানে তো তাই। তাহলে আমরা চাইবো জলটা নিজের বডিতে থেকে যাক, তাই না। তাহলে ওটার জন্য কি হবে, জলের পুনঃশোষণটাও বেশি হবে। তো লিখো হেনরি লুপ জলের পুনঃশোষণ ঘটিয়ে, যারা রেশন চ্যাপ্টার পড়েছো তারা বুঝতে পারবে এই ব্যাপারটা, ঠিক আছে। হেনরি লুপ জলের পুনঃশোষণ ঘটিয়ে, যে আমাদের নেফ্রনটা যেটা থাকে, ইলেকট্রনের কি থাকে না, গ্লোমেরুলাস, দেন হচ্ছে বাউম্যান্স ক্যাপসুল গ্লোমেরুলাস এর থাকে, দেন হচ্ছে আমাদের পিসিটি পরা সংবর্ধনা নালিকা, দেন কি থাকে বলো, হেনরি লুপ, দেন হচ্ছে দূর সংবর্ধনা নালিকা, দেন সংগ্রাহী নালিকা, এরকম থাকে নেফ্রন। নেফ্রনের যে এই পার্টটা আছে আমাদের হেনরি লুপ, এখানে কি হয় বলো, আমাদের জলের পুনঃশোষণ হয়। তো জলের পুনঃশোষণ হয় মানে কি, জলটা আবার বডিতে ফিরে যায়। তাহলে জলটা আমরা চাইবো কি, যে উটের দিয়ে জলটা বেশি পরিমাণে ফিরে যাক, তাই না। তাহলে হেনরি লুপে জলের পুনঃশোষণ ঘটিয়ে কি হচ্ছে, তাহলে জলটা যখন নিজের বডিতে ফিরে যাচ্ছে, তাহলে মূত্রটা কি হবে, ঘন হবে না ই হবে বলো সবাই, পাতলা হবে যদি পুনঃশোষণ বেশি ঘটে। ঘন। হ্যাঁ, তাহলে ঘন হবে। তাহলে পুনঃশোষণ ঘটিয়ে মূত্রকে ঘন করতে সাহায্য করে। হয়ে গেল। নেক্সট বলো, গ্লোমেরুলাস যে পার্টটা আছে, গ্লোমেরুলাসে কি হয় বলো, জলের পরিশ্রুতকরণ হয়। এবার জলের পরিশ্রুতকরণ যদি বেশি হয় তাহলে কি হবে, জলটা বেশি পরিমাণে আমাদের দেহ থেকে বেরিয়ে যাবে, তাই না। তাহলে জলের পরিশ্রুতকরণের হারটা আমাকে কমে কমে যদি দিই, তাহলে কি হবে, জলটা কম বেরোবে দেহ থেকে। তো লিখো গ্লোমেরুলাসে গ্লোমেরুলাসে জলের পরিশ্রুতকরণের হার, পরিশ্রুতকরণের জলের না মানে ব্লাডের বলতে পারো, পরিশ্রুতকরণের হার কম হয়। এই 7টা পয়েন্ট যাতে সবার মুখস্থ থাকে। বুঝতে পারলে সবাই উটের দিয়ে কি কি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। নেক্সট লিখো, এবার উটের স্যার 7 নম্বর পয়েন্টটা আরেকবার বলুন তো। 7 নম্বর পয়েন্ট হচ্ছে গ্লোমেরুলাসে
পরিশ্রুতকরণের হার কম হয়। গ্লোমেরুলাস মানে হচ্ছে এই যে এই অংশটা গ্লোমেরুলাস, রক্ত জারক যেটা থাকে। তাহলে সেই গ্লোমেরুলাস কি হয় বলো? গ্লোমেরুলাসে আমাদের হয় আল্ট্রাফিল্ট্রেশন। যখন রেশন পড়েছিল তখন বুঝতে, যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারবে। গ্লোমেরুলাসে হয় আল্ট্রাফিল্ট্রেশন। আল্ট্রাফিল্ট্রেশনে কি হয়? রক্তের পরিশ্রুতকরণ হয়। তাই রক্তের পরিশ্রুতকরণ যদি বেশি হয় তাহলে রক্তটাতে কি পরের স্টেপে বেশি চলে যাবে, তাই না? তাহলে পরের স্টেপ বেশি গেলে কি হয় বলো? আস্তে আস্তে জলটা রেশনের মাধ্যমে বেরিয়ে যেতে পারে। তাহলে আমরা কি করছি? গ্লোমেরুলাসে পরিশ্রুতকরণের হারটাই কমিয়ে দিচ্ছি। তাহলে হারটা কমে যাচ্ছে মানে কি জলের বেরিয়ে যাওয়ার চান্সটাও কম হয়ে যায়। ঠিক আছে, গ্লোমেরুলাসে পরিশ্রুতকরণের হার কম হয়। তারপরে দেখবো যে উটের ব্লাডেও কিছু কিছু চেঞ্জ হয়। তো লিখো উটের ব্লাডে কি কি চেঞ্জ হয়। তো লিখো উটের লোহিত রক্তকণিকার পরিবর্তন। রক্তকণিকার পরিবর্তন, ঠিক আছে, বলো। ঠিক আছে, তাহলে উটের লোহিত রক্তকণিকা দেখতে কি দেখা যায় বলো? আমাদের উটের লোহিত রক্তকণিকা সবসময় ডিম্বাকার। ডিম্বাকার হবে। ঠিক আছে, তো লিখো ভালো করে যাতে পরীক্ষাতে মনে থাকে। উটের লোহিত রক্তকণিকা হচ্ছে ডিম্বাকার। ঠিক আছে, পরীক্ষাতে মনে রাখবে ডিম্বাকার। তাহলে উটের লোহিত রক্তকণিকা হচ্ছে ডিম্বাকার। স্যার দেখা যাচ্ছে তোমার না। নেটওয়ার্কটা বাজে গো। তোমার কথাও শুনতে পাচ্ছি না আমরা। তোমার নেটওয়ার্ক কি বাজে? আমাদের এখান থেকে দেখা যাচ্ছে, বাকি সবাই দেখতে পাচ্ছি ঠিকঠাক। তাহলে উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার। ওকে, নেক্সট লিখো। লোহিত রক্তকণিকার ইংরেজি জানো তো সবাই? আরবিসি বলে লোহিত রক্তকণিকা ইংরেজিতে রেড ব্লাড সেল। ঠিক আছে, হ্যাঁ স্যার। আরবিসি। পরীক্ষাতে আরবিসির আকার ই করলে আবার ঘাবড়ে যাও না। আরবিসি লোহিত রক্তকণিকা একই রকম। ঠিক আছে, তাহলে এই ধরনের ডিম্বাকার হওয়ার কারণ কি? যাতে, লিখো না সবাই, যাতে অধিক অক্সিজেন সরবরাহ করতে পারে। তো লিখো অধিক মাত্রায় অক্সিজেন বহন করতে সক্ষম। ঠিক আছে, নেক্সট লিখো। তারপরে আমাদের যে আরবিসি গুলো আছে, উটের আরবিসি, সেই আরবিসি গুলো হচ্ছে উট যখন জল খায় তখন একসঙ্গে অনেকটা জল খায়। তাহলে কি করে বলো? আমাদের আরবিসি এর মধ্যে আরবিসির প্রসারণ হয়। তাহলে লিখো উট অধিক মাত্রায় জল পান করলে আরবিসি গুলি কি হয়? প্রসারিত হয়। ঠিক আছে, তাহলে প্রায় 240% প্রসারিত হতে পারে। 240% প্রসারিত হতে পারে। তাহলে কি প্রসারণের মাত্রাটা অনেক বেশি, তাই না? তাহলে উট অধিক মাত্রায় জল পান করলে আরবিসি গুলি 240% প্রসারিত হতে পারে এবং সহজে বিদীর্ণ হয় না। বিদীর্ণ মানে কি? ফেটে যায় না। ঠিক আছে, এবং সহজে বিদীর্ণ হয় না। তাহলে এটা একটা বৈশিষ্ট্য গেল। বলো লেখা হলো, তাড়াতাড়ি বলো। আচরণগত অভিযোজন 5 মিনিটে হয়ে যাবে। স্যার হয়ে গেছে। তাহলে এটা আমাদের কি কি গেল বলো? সংগঠনগত অভিযোজন করে নিলাম, শারীরবৃত্তীয় অভিযোজন করে নিলাম। এই শারীরবৃত্তীয় অভিযোজন আমাদের সুন্দরী গাছ, উট, এই দুটো করে নিলাম। এর আমরা পড়বো হচ্ছে আচরণগত অভিযোজন 3 নম্বর।
তো লিখো নেক্সট হচ্ছে আচরণগত অভিযোজন। ঠিক আছে, তো লিখো হেডিং দাও। তাহলে কি হচ্ছে বলো, আমাদের নতুন পরিবর্তিত পরিবেশে বেঁচে থাকার জন্য কোনো কোনো জীবের মধ্যে আচরণের পরিবর্তন করছে। তার মধ্যে সবাই ফার্স্ট দুটো দুটো উদাহরণ পড়তে হয় তোমাদের এখানে, একটা হচ্ছে শিম্পাঞ্জি, একটা হচ্ছে মৌমাছি। ঠিক আছে, ফার্স্ট শিম্পাঞ্জিতে লিখো, এক নম্বর লিখো শিম্পাঞ্জি। শিম্পাঞ্জি, তাহলে শিম্পাঞ্জিরা কি করে বলো? শিম্পাঞ্জিরা করে কি, আমাদের যে উই পোকা আছে, দেখতে পেয়েছো সবাই যে আমাদের শিম্পাঞ্জিরা উই পোকার ঢিবি থাকে। তো উই পোকার ঢিবিটাকে ই করার জন্য কি করে বলো, লাঠিকে উই পোকার ঢিবির মধ্যে ঢুকে যায়। তা যদি এরকম ধরো ঢিবি থাকে, যদি এরকম ধরো উই পোকার ঢিবি থাকে, এরকম একটা উই পোকার ঢিবি থাকে, তো শিম্পাঞ্জি কি করে, একটা লাঠি নেয়, লাঠি নিয়ে এই যে উই পোকার ঢিবির মধ্যে এরকম করে ঢুকিয়ে দেয়। তাহলে ঢিবির ভিতরে ঢুকে দিলে কি হলো বলো, লাঠির গায়ে উই পোকা লেগে যাবে না? তাই তো। তাহলে হ্যাঁ স্যার। যখন লাঠিটাকে বাইরে বের করবে তখন কি করবে বলো, লাঠির ভিতরে, লাঠির বাইরে উই পোকা লেগে থাকবে। তাহলে সেই উই পোকাটা শিম্পাঞ্জি খেতে পারবে। বলো, বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে উই ঢিবির হ্যাঁ ভিতরে, স্যার। ওই ঢিবির ভিতরে কি করছে, আমাদের ভিতরে একটা দণ্ড ঢুকিয়ে সেটা হচ্ছে আমরা পোকা সংগ্রহ করতে পারছে। তো লিখে নাও সবাই এটা। তো এটা একটা আচরণগত অভিযোজন হলো। হুম, তো লিখো উই ঢিবির ভিতরে, উই ঢিবির, উই ঢিবির ভিতরে লাঠি ঢুকিয়ে কি করছে, উই পোকা সংগ্রহ করে, তাই না? এটা একটা আচরণগত অভিযোজন হলো। নেক্সট, তারপর বলো শক্ত যদি ফল থাকে কেন, তাহলে শক্ত ফলকে ভাঙার জন্য কি করবে বলো, পাথরকে দিয়ে হাতুড়ির মতো ব্যবহার করতে পারবে তো? একটা শক্ত ফলের যদি শক্ত যদি ফল থাকে কোনো, তাহলে শক্ত ফলটাকে ভেঙে ভিতরের ফলটা খেতে হবে তো বলো। এবার যদি ওই যদি ডাইরেক্ট যদি মুখে ঢুকিয়ে দিত তাহলে কি ওটা খেতে পারতো? পারতো না। তাহলে সেটাকে শক্ত কাঠ বা পাথরের টুকরোকে কি করছে বলো, হাতুড়ির মতো হিসাব ইয়ে করছে। তাহলে বাদামে যদি যেরকম ধরো, যদি ধরো কোনো আমরা মানুষরা যেরকম করি, বুঝতে তো সিম্পাঞ্জি মানে কি মানুষের আগে, তো তারা তো এগুলো করা উচিত না, কিন্তু তাদেরকে, এবার যদি তুমি ওর পাশে ধরো একটা সিম্পাঞ্জির পাশে অনেকগুলো ফল পড়ে আছে, বাদাম পড়ে আছে, এবার সিম্পাঞ্জি যদি পাথর দিয়ে যদি ভাঙতে না পারতো তাহলে কি কোনো কাজ হতো? ওই ওই অভিযোজিত হতে পারতো নতুন পরিবেশে বলো? পারতো না তো। কারণ না স্যার। হ্যাঁ, তো ওই যে যাতে ওই হাতুড়িতে যেহেতু ভাঙছে, তাহলে এটাকে আমরা বলছি আচরণগত অভিযোজন। ঠিক আছে, লিখো শক্ত পাথর বা কাঠের মাধ্যমে তাকে হাতুড়ি ও নিহাইয়ের মতো, হাতুড়ি ও নিহাইয়ের মতো ব্যবহার করে বাদামের শক্ত খোলা ভাঙে, শক্ত খোলা। এটা একটা আচরণগত অভিযান হলো। দেন কি হচ্ছে দেখো, আমরা কি জানি আমাদের আগেকার যুগের বন বাজারে থাকতো যখন মানুষরা, তখন কি ওখানে কি অ্যান্টিবায়োটিক এগুলো ছিল? তারা কোনো রোগে আক্রান্ত হলে কি করতো, বিভিন্ন বনের গাছগাছালি তো ব্যবহার করতো বলো।
বন থেকে বিভিন্ন গাছগাছরা পাওয়া যায় না আমাদের হ্যাঁ বিভিন্ন স্যার। জিনিস, তো তো সেরকম আমাদের শিম্পাঞ্জিরাও কোন একটা রোগে আক্রান্ত হলে সেই গাছগাছরা খেয়ে নেয়। ওরা জানে যে কোন গাছটা খেলে আমাদের এই জিনিসটা ঠিক হয়ে যেতে পারে। তো লিখো না সবাই, পরজীবী দ্বারা আক্রান্ত হলে, পরজীবী দ্বারা আক্রান্ত হলে শিম্পাঞ্জিরা বিভিন্ন ভেষজ উদ্ভিদ গ্রহণ করে, বিভিন্ন ভেষজ উদ্ভিদ, ভেষজ উদ্ভিদ, উদাহরণ একটা লিখে নাও সবাই, অ্যাসপিলিয়া রুডিস, ঠিক আছে লিখো অ্যাসপিলিয়া, অ্যাসপিলিয়া রুডিস। তাহলে পরজীবী দ্বারা আক্রান্ত হলে শিম্পাঞ্জিরা বিভিন্ন ভেষজ উদ্ভিদ গ্রহণ করে। মোটামুটি আমাদের শিম্পাঞ্জিদের খেল খতম। নেক্সট লিখো মৌমাছি। তাহলে ফার্স্ট কি লিখলাম আমরা বলো, আমরা শিম্পাঞ্জি বললাম, 2 নম্বর লিখো হচ্ছে মৌমাছি, এটাই লাস্ট। স্যার এটা দুবার কত উদ্ভিদ লেখা হয়ে গেছে। কি দুবার লেখা হয়েছে বলো? ওই যে ভেষজ উদ্ভিদ যে ওটা দুবার লেখা হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে লিখো নেক্সট হচ্ছে মৌমাছি। মৌমাছির বার্তা আদান প্রদান, লিখে নাও মৌমাছির বার্তা আদান প্রদান। তাহলে মৌমাছি কি করে বলো, মৌমাছিগুলো নিজেদের মধ্যে কমিউনিকেশন বা নিজেদের মধ্যে বার্তাই করার জন্য বিভিন্ন ধরনের ডান্স করে, নৃত্য করে। তাহলে মৌমাছিদের 2 ধরনের মেনলি নৃত্য দেখা যায়, একটা বলে চক্রাকার নৃত্য, একটা বলে ওয়াক্টেল নৃত্য, ঠিক আছে লিখে নাও। তাহলে খাবারের খোঁজ পেলে, লিখলাম সবাই খাবারের খোঁজ পেলে, খোঁজ পেলে মৌমাছিরা, মৌমাছিরা নৃত্যের মাধ্যমে, নৃত্যের মাধ্যমে বার্তা আদান প্রদান করে, ঠিক আছে বার্তা। তাহলে বলতে হবে যে আমাদের এই 1 কিলোমিটার দূরে একটা খাবারের জায়গা আছে, তো ওটা মৌমাছিরা কি, আমরা 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 যদি থাকে কি বলবো, আমাদের যে মুখে বলে দিব তাই না, যে এই যে 1 কিলোমিটার দূরে একটা খাওয়ার জায়গা জিনিস আছে তুই গিয়ে খেয়ে নে, বলে দেবো। কিন্তু মৌমাছিরা তোর মুখে আলোচনা ইয়ে করতে পারবে না, তো তারা কি করবে বলো, তারা ডান্সের মাধ্যমে অন্য মৌমাছিদের জানাবে যে 1 কিলোমিটার দূরে খাবার আছে, তাই না। তো লিখো খাবারের খোঁজ পেলে মৌমাছিরা নৃত্যের মাধ্যমে বার্তা আদান প্রদান করে, ঠিক আছে। মৌমাছিদের এরকম মেনলি 2 ধরনের নৃত্য দেখা যায়, তো লিখো সবাই। তাহলে একটাই কি বলে বলো, ওয়াকটেল নৃত্য, কি বলে ওয়াকটেল। ওয়াকিং নৃত্য, যেটি ইংরেজি 8 অক্ষরের মতো। হ্যাঁ, তাহলে ওয়াকটেল নৃত্য বা ওয়াগল নৃত্য, মাইক অফ করে দাও, ওয়াগল নৃত্য। তাহলে এর এর বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে ইংরেজি আটের মতো দেখতে, তো লিখো এটার বৈশিষ্ট্য হচ্ছে, পরীক্ষায় খুব কোশ্চেন আছে এটা, ঠিক আছে স্টার দিয়ে দাও। ইংরেজি 8 অক্ষরের মতো দেখতে কোন নৃত্য, কি বলবে ওয়াকটেল নৃত্য, ঠিক আছে ইংরেজি 8 অক্ষরের মতো দেখতে। ছবি দেখাচ্ছি, চাপ নিও না। 8 অক্ষরের মতো দেখতে মানে কি, মৌমাছিটা এরকম এরকম হবে, এরকম 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 ভাবে হবে, বুঝতে পারছো, কাঠের মতো হবে তো। তাহলে এরকম ভাবে ঘুরবে, এরকম করে ঘুরে, এরকম করে ঘুরবে, এরকম করে ঘুরবে, তাহলে আটের মতো হলো না ব্যাপারটা। তাহলে এটাকে বলছি আমরা ওয়াকটেল নৃত্য।
দেন আরেকটা নৃত্য কি বলো বলো, সেটাকে হচ্ছে বলা হয় চক্রাকার নৃত্য। চক্রাকার নৃত্য। ঠিক, ঠিক আছে, এটা হচ্ছে চক্রাকার নৃত্য। তাহলে চক্রাকার নৃত্য কখন করে? যখন খাবারের উৎস 100 মিটারের মধ্যে হয়। ঠিক আছে, তাহলে লিখো, যখন খাবারের উৎস 100 মিটারের মধ্যে হয়। ঠিক আছে, বলো, বুঝতে পেরেছো সবাই দুটো নৃত্য কিরকম? এবার ছবি দেখিয়ে দিচ্ছি দুটো নৃত্য দেখতে কেমন। আমি অলরেডি বলে দিচ্ছি অক্টেলটা, আর এটাও আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ব্যাস ছবি দেখাবো তোমাদের আজকে ক্লাসে। বলো, আজকে ক্লাসে বুঝতে কোনো অসুবিধা কারোর, কিছু কোনো টপিক? না স্যার। না স্যার। তোমাদের স্যার, অতিরিক্ত, আগের একটা পয়েন্ট একটু হ্যাঁ লিখাবো লিখাবো, চাপ নিও না, আমার মনে আছে। না স্যার, অতিরিক্ত লবণ মতন যে পয়েন্টটা আছে ওখানে আমার একটা জায়গা একটু মিস হয়ে গেছে, একটু আচ্ছা দেখতাম। দাঁড়াও 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 দাঁড়াও, এটা দেখি তারপরে লিখতে হচ্ছে। আচ্ছা স্যার। দেখো এখানে হচ্ছে ছবি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ তাহলে স্যার। দেখো, হ্যাঁ স্যার। এই যে দেখো এখানে হচ্ছে আমাদের ওয়াক্টের নৃত্য দেখতে পাচ্ছ? এই যে ওয়াক্টের নৃত্য হচ্ছে এটা, এই যে দেখো আর্টের মতো দেখতে। তাহলে এরকম করে যাবে, এদিক থেকে এদিকে গিয়ে, এদিক থেকে এদিকে গিয়ে আস্তে আস্তে এরকম করে ঘুরতে থাকবে আর্টের মতো। তাহলে এটা হচ্ছে ওয়াক্টের নৃত্য। ঠিক আছে, আর চক্রাকার নৃত্যটা এরকম চক্রের মতো, এরকম হ্যাপাজার্ড। তাহলে চক্রের মতো এদিক ওদিক যেখানে সেখানে ঘুরতে পারে। তাহলে এখানে এখানে এরকম চক্রের মতো ঘুরতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চক্রাকার নৃত্য। তাহলে এটা হচ্ছে চক্রাকার নৃত্য। বলো, মেন হয়ে গেল তোমাদের চ্যাপ্টার 6। বলো, কার কোনটা জিনিস দেখতে পাওনি বললো? স্যার, অতিরিক্ত লবণ মতনের পয়েন্টটা। দেখো, চলো এখানে থাক, আমাদের চ্যাপ্টার শেষ। হ্যাঁ স্যার, হয়ে গেছে। চলো তাহলে